প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব নতুন সাবজেক্ট, দ্য পেনাল কোড 1860, দণ্ডবিধি 1860। পার্ট একে আছে প্রাথমিক বিষয়সমূহ। প্রাথমিক বিষয়সমূহ বলতে একটা আইনের শুরুতেই দেখবেন প্রথমে আমি বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করেছি, অর্থাৎ কোন সেকশনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো একটু লেস ইম্পর্টেন্ট সেগুলো বোঝার চেষ্টা করেছি, এবং সে অনুসারে নেক্সট এমসিকিউ পরীক্ষায় কোনগুলো ইম্পর্টেন্ট সেই রিলেটেড সাজেশনটা তৈরি করেছি। অর্থাৎ সাজেশনটা কিভাবে তৈরি করা হয়েছে সেটাও আমি নোটের মধ্যে বুঝিয়ে দিয়েছি। অর্থাৎ কাল্পনিক কোনো সাজেশন দিইনি, একটা গঠনমূলক ভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতেই কিন্তু এই সাজেশনটা তৈরি করা হয়েছে। কারণ বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করলেই বোঝা যায় যে কোন সেকশনটা ইম্পর্টেন্ট এবং কোনটা ইম্পর্টেন্ট না, এবং সেটার উপর ভিত্তি করেই সেই সাজেশনে যে সেকশনগুলো দিয়েছি সেগুলোই সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে এই এই সাবজেক্টের নোটে। তবে পেনাল কোডটা একটু বিস্তারিত আলোচনা করেছি। অন্যান্য নোট দেখবেন যে ছকের মধ্যে করে করা হয়েছে, কিন্তু পেনাল কোডটা আমি ছক থেকে বের করে একটু মোর ডিটেলে আলোচনা করার চেষ্টা করছি। কারণ পেনাল কোডে যে অপরাধগুলোর কথা বলা হয় সেগুলো কনসেপ্টটা বোঝা জরুরি। সেখানে অনেক উদাহরণ থাকে, তাই আমি সেগুলো ছক, আমার আগে নোটে ছক করা ছিল, টেবিল ছিল, কিন্তু এবার পেনাল কোডের অংশটুকু এবং লিমিটেশন অ্যাক্ট এই দুইটা আইনের অংশটুকু আমি টেবিলের বাইরে নিয়ে এসে সাধারণভাবে আলোচনা করার চেষ্টা করেছি, যেন আপনারা ডিটেলে বুঝতে পারেন এবং কনসেপ্ট ক্লিয়ার হয় আপনাদের। আশা করি ক্লাসে প্রবেশের পূর্বে নোটটার কিছু অংশ দেখেছেন, আজকে যেগুলো পড়ানো হবে সেগুলো। তো প্রথমে দেখবেন যে 12/2012, এর পিছনে আমরা কোনো সাল দেখতে পাচ্ছি না। 12 সালের আগে কোনো এমসিকিউ পরীক্ষা ছিল না বার কাউন্সিলের, শুধুমাত্র রিটেন এবং ভাইভা পরীক্ষা হতো। এই কারণে 12 সালের পিছনের কোনো এমসিকিউ প্রশ্ন আপনি পাবেন না। তবে জুডিশিয়ারির এমসিকিউ প্রশ্ন 2007 সাল থেকে পাবেন, কারণ 2007 সাল থেকে জুডিশিয়ারিটার সৃষ্টি হয়, মানে বিচার বিভাগ এবং যে প্রশাসন সেটা আলাদা হয়ে যায়, তখন থেকেই জুডিশিয়ারি আলাদা হয়। এর আগে জুডিশিয়ারি মানে যারা জজ হতেন, ম্যাজিস্ট্রেট হতেন, তারা কিন্তু বিসিএস এর মাধ্যমেই হতেন। কিন্তু এই 7 সাল থেকে যখন পৃথক হয়ে গেল জুডিশিয়ারি, তখন এই জুডিশিয়াল সার্ভিস কমিশন আলাদাভাবে গঠন করা হয়। তখন থেকেই আমরা এমসিকিউ প্রশ্ন শুরু হয়েছে। জুডিশিয়ারির প্রথম থেকেই, জন্ম থেকে এমসিকিউ ছিল। তার মানে 7 সাল থেকে আমরা জুডিশিয়ারির প্রশ্নগুলো দেখতে পাবো। 2024 সালে কিন্তু জুডিশিয়ারির পরীক্ষা হয়ে গেছে। আপনাদের যারা আন্দোলন করছেন, যারা শিক্ষানবিশে আছেন, আমার স্টুডেন্টরা কেউ করছেন কিনা জানি না, তবে যারা আন্দোলন করছেন তাদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হতে পারতো, একটা দাবি হতে পারতো নিয়মিত পরীক্ষা নেওয়া। নিয়মিত যদি পরীক্ষা হয় জুডিশিয়ারির মতো অন্তত বছরে একটা, তাহলে আপনারা বুঝতে পারতেন যে বছরের কোন সময় পরীক্ষা হবে। মানে একটা বছরের এই মাসে এমসিকিউ পরীক্ষা, এই মাসে রিটেন পরীক্ষা এবং এই মাসে ভাইভা পরীক্ষা হবে, এটা ফিক্সড হয়ে যেত। তাহলে আপনাদের এই যে কবে পরীক্ষা হবে, এই যে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাওয়া, পড়াশোনায় মনোযোগ আসে না, পরীক্ষার ডেট না হলে ভালো লাগে না পড়তে, এই জিনিসগুলো কাজ করতো না। তো নিয়মিত পরীক্ষা হওয়াটাই জরুরি। নিয়মিত পরীক্ষা হলেই আলটিমেটলি সবাই পড়াশোনায় মনোযোগ দেবে, পড়াশোনায় মনোযোগ দিয়ে পাশ করলে, মানে পড়াশোনায় মনোযোগ দিলে পাশ করাটা খুব একটা কঠিন হবে না। তো আমরা দেখবেন যে 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, বিগত 7টি এমসিকিউ প্রশ্ন কিভাবে আসছে, কোন ধারা থেকে আসছে, এটা আপনারা নিজেরা পড়ে নেবেন। আমি একটু শুধু আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা। হ্যাঁ হ্যাঁ, মনোযোগের অবস্থা খুব খারাপ মাহবুব ভাই। এইটা কিন্তু সত্যি কথা। কারণ আপনি যদি বুঝতেই না পারেন কখন হবে, প্রস্তুতি কখন নেব, একবার পড়ে কমপ্লিট করছি, পরীক্ষা হচ্ছে না, আবার ডিলে হচ্ছে, এই কারণে আসলে হবে, কিন্তু লেগে থাকতে হবে। অনেকটা ম্যারাথনের মতন আপনাকে ধীরে 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 দৌড়াতে হবে, কচ্ছপের মতন একটু একটু করে করে এগিয়ে যেতে হবে, যেন পড়াটা আপনার
কাজ থেকে দূরে সরে না যায়। পড়ার প্রতি মানসিকতা আপনার থাকতে হবে। পড়ার মানসিকতা না থাকলে কিন্তু আপনি অ্যাডভোকেট হয়েও ভালো কিছু করতে পারবেন না, কারণ অ্যাডভোকেট হলে আপনাকে একটা মানে 7 দিনের একটা চাপের মুখেই থাকতে হয়। আপনার নতুন মামলা আসলে মামলার ড্রাফটিং রেডি করা, নতুন মামলা আসলে আসামি পক্ষে হলে জামিনের দরখাস্ত রেডি করা, নানান কাজ থাকে। তো এগুলো ক্রিমিনাল মানে ক্রিমিনাল যিনি প্র্যাকটিস করবেন ক্রিমিনাল সাইটে, তার হয়তো বা চাপ কম, সিভিল সাইটে চাপ বেশি। সিভিল সাইটে সিভিল মামলা রেডি করতে অনেক কষ্ট হয়, অনেক কাগজপত্র লাগে। আর যদি মামলার সংখ্যা বাড়ে তাহলে তারও কাজ বাড়বে। তো যাই হোক, যেহেতু প্র্যাকটিসের বিষয়টা সব সময় পড়াশোনা নির্ভর, আপনি যদি পড়াশোনা করতে না থাকেন তাহলে কিন্তু এই পেশায় ভালো করা যাবে না। যেহেতু অ্যাডভোকেট হওয়ার পরে আপনাকে পড়তে হবে সারা জীবন। ওই যে দোলনা থেকে কবর পর্যন্ত পড়ার যে বিষয়টা হাদিসে আছে, তো তেমনই অ্যাডভোকেটদের অন্তত পড়তে হয়, সারা জীবনই পড়তে হয়। তো এখানে দেখবেন যে 20টা সর্বোচ্চ আমাদের প্রশ্ন আসে, যেটা 12 সালে 17টা আসছিল, 13 সালেও 17টা আসছিল, কিন্তু পরে 15 সালে আমরা দেখছি যে 20টা এসেছে। তারপরে 16 সালে এসে আবার একটা কম আসছে। তারপরে বিগত 3টা পরীক্ষা 2020, 2022 এবং 2023, এই 3 বছর কিন্তু 20টা করে প্রশ্ন এসেছে। তো সিলেবাসে আছে 20টা প্রশ্ন আসবে, 20 নম্বর। সেটা আমরা ধরে নিতে পারি আগামী বছরও 20টা প্রশ্ন আসতে পারে। তারপরে এই কোন কোন সেকশন থেকে প্রশ্নগুলো আসছে দেখেন। 97, 97 কি আছে? 97 আছে হচ্ছে জেনারেল এক্সেপশনস, জেনারেল এক্সেপশনস এর মধ্যে আবার আছে প্রাইভেট ডিফেন্স। তো 96 থেকে প্রাইভেট ডিফেন্স শুরু হচ্ছে, 97 প্রাইভেট ডিফেন্সের কথাই বলা আছে। তারপর 141, 141-এ আছে হচ্ছে আনলফুল অ্যাসেম্বলি। তারপর 147, এটা আছে দাঙ্গা। তারপরে 193, এটা মিথ্যা সাক্ষী দেওয়া। 299 কালপেবল হোমিসাইড। তারপরে 323, 341, 141, 341, 426, এইটা 4টা সেকশন মিলে একটা প্রশ্ন করা হয়েছে। তারপরে 326 গুরুতর আঘাত, 341, 359, 362, 378, চুরির সংজ্ঞা আছে 409। 409-এ আছে হচ্ছে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের সাজা। 411, 411-তে আছে চুরিকৃত মাল উদ্ধার, যার কাছ থেকে চোরাই মাল পাওয়া যাবে। 445 ট্রেসপাস রিলেটেড কোন সেকশন হতে পারে এটা, এই মুহূর্তে মনে পড়ছে না অ্যাকুরেট। কারণ আমাকে তো আর সবকিছু মুখস্থ করতে হয় না, আমি তো দেখে দেখেই পড়াই, এবং আদালতে প্র্যাকটিস তো দেখে দেখেই হয়। আপনাদের কিছু ধারাভিত্তিক প্রশ্ন আসে, এই কারণে আপনাদের সেকশন গুলো কোন সেকশনে কি আছে সেটা মুখস্থ করতে হবে। তবে হ্যাঁ, আমি যদি কোনো ক্লাস নেওয়ার আগে যদি একবার দেখে নিতাম তাহলে আমি বলতে পারতাম যে হ্যাঁ এখানে কি আছে। তবে ট্রেসপাস রিলেটেড ধারাই হবে আমার ধারণা করছে। অ্যাডভোকেটদের অ্যাকুরেট কোথায় কি আছে সেটা না জানলেও হয়, তবে আপনার ধারণা থাকতে হবে। যেমন একটা আইন আসলো, সরি একটা মামলা আসলো, আপনি কোন আইনে মামলাটা করবেন, পেনাল কোডে যদি করেন কোন কোন ধারায় আসতে পারে, আপনার যদি আগে থেকে ধারণা না থাকে, আপনাকে বই খুলে দিলে কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন না সহজে। নতুন জুনিয়র সিনিয়র যদি বলে যে এটা কোন ধারায় আছে দেখেন তো, আপনি বই খুঁজে 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 হয়রান হয়ে যাবেন, অনেক সময় লাগবে। কিন্তু আপনি যদি 2-3 বছর প্র্যাকটিস করেন, আপনার ধারণা হয়ে যাবে যে হ্যাঁ এই অপরাধটা কোন সেকশনের মধ্যে থাকতে পারে। মানে আশেপাশের সেকশন গুলো আপনি খুব দ্রুত চলে যাবেন। তো পড়া থাকলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা কোথায় থাকতে পারে, কোন ধারার মধ্যে থাকতে পারে, এই বিষয়টা মানে আশেপাশের ধারাতে আপনি চলে যেতে পারবেন, তখন বইটা চেক করলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তার মানে আপনারা না দেখে প্র্যাকটিস করবেন না, ঠিকই দেখে প্র্যাকটিস করবেন, কিন্তু ধারণা তো থাকতে হবে। তবে হ্যাঁ, আপনার মাথায় যদি থাকে ইনস্ট্যান্টলি আদালতে শুনানির ক্ষেত্রে আপনি অ্যাডভান্টেজ তো অবশ্যই পাবেন। কখন কোনটা কাজে লেগে যায় সেটা কিন্তু বলা যায় না। আবার একটা আমরা কবিতা জানি যে গ্রন্থগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। তো আপনার আদালতে প্রয়োজন হচ্ছে একটা জিনিস, ওই সময় বইটা আপনার হাতে নাই, কিন্তু নলেজ আছে আপনার ওই সেকশনে কি আছে, আপনি ইনস্ট্যান্ট সেটা আদালতকে শুনানির মাধ্যমে কনভিন্স করার কাজে ব্যবহার করতে পারবেন। অতএব আপনার যদি মুখস্থ থাকে কোন সেকশনে কি আছে, এটা খারাপ কিছু না, অবশ্যই এটা ভালো কিছু। 506 হচ্ছে হুমকি দেওয়া, ক্রিমিনাল ইন্টিমিডেশন বলা হয় ইংরেজিতে।
তারপরে প্রশ্নটা আসছে হচ্ছে 464 ধারা থেকে, তারপরে 205 থেকে 124 এ, 124 তে মানে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সংক্রান্ত যে সেকশন সেটা, 478 এবং 468, এই টোটাল 20টা প্রশ্ন আসছে বিগত সালে। এই যে স্টার চিহ্ন গুলো যে দেওয়া আছে তিনটা, এই স্টার চিহ্ন দেওয়া যে এখানে আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি নিচে, যে 2023 সালের এমসিকিউ পরীক্ষা 205, 268 ও 278 সম্পূর্ণ নতুন তিনটি ধারা। তার মানে অন্য 17টি যে সেকশন, এই সেকশন থেকে কিন্তু ইতিপূর্বে প্রশ্ন এসেছে, তার মানে সেগুলো রিপিটেড সেকশন। কিন্তু এই যে সেকশন তিনটা, 205, 268 এবং 278, এই সেকশন তিনটা সম্পূর্ণ নতুন, মানে বিগত এই সালে, বিগত যে 6টি সালের কখনো এটা আসেনি। তো এখানে দেখেন বিগত 5টি সালের 1, 2, 3, 4, 5, 6, 7, 7টার মধ্যে বিগত মানে 22 সাল পর্যন্ত এই তিনটি সেকশনের থেকে কোনো প্রশ্ন আসেনি, একেবারে ফ্রেশ সেকশন, নতুন সেকশন। এখন আমরা বলতে পারি যে আগামী বছর যে পরীক্ষাটা হবে, মেবি এই 24 সালের পরীক্ষা মেবি হচ্ছে না, জানুয়ারিতে পরীক্ষা হতে পারে, আশা করতে পারি। তো নেক্সট যে পরীক্ষায় এখানে এই যে যতগুলো সেকশন এখানে পুনরাবৃত্তি হচ্ছে, এখান থেকে আসতে পারে, অথবা কি হতে পারে নতুন কোন সেকশন, দু একটা সেকশন থেকেও প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা দেখেছি পুনরাবৃত্তি বা রিপিটেড যে সেকশন গুলো, তো সেখানে চতুর্থ অধ্যায় থেকে বারবার আসে। চতুর্থ অধ্যায় কি? জেনারেল এক্সেপশনস, মানে সাধারণ ব্যতিক্রম। কত অধ্যায়ের বিষয়বস্তু? চতুর্থ অধ্যায়, এটা আসে বারবার। তারপরে কিছু ধারা এখানে রিকমেন্ড করেছি, এই যে সেকশন গুলো আমি এখানে হাইলাইট করলাম, এই সেকশন গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকশন। 4, 34, 53, 70, 109, 141, 300, 304, 320, 361, 378। চুরির সংজ্ঞা, চুরির সংজ্ঞাতে এত উদাহরণ আছে যে সেগুলো মনে রাখাই বিপদ এবং খুব কনফিউশন। চুরির অপরাধটা খুবই কনফিউশনের একটা অপরাধ। গতকালকে লিখিত পরীক্ষায় চুরি সংক্রান্ত বিধানগুলো আমরা দেখেছি। তো মিলন ভাই বলছিলেন যে চুরি বলতে তো গোপনে শুধুমাত্র চুরি হয়, ওপেন তো আর চুরি করা যায় না। মানে ছিনতাই, অনেক সময় ছিনতাইকারী আপনার হাত থেকে কোনো কিছু বা কারো হাত থেকে কোনো কিছু নিয়ে চলে গেল দ্রুত, সেটাও কিন্তু চুরি। যদিও আমরা বাস্তবে সেটাকে কি বলি? ছিনতাই। তো ছিনতাই কিন্তু চুরি হতে পারে, ছিনতাই আবার কি হতে পারে? দস্যুতা হতে পারে, আবার ছিনতাই ডাকাতি হতে পারে। তো একই ছিনতাই নাম, সেটা বিভিন্ন অপরাধ হতে পারে, সেটা কোন অপরাধের শর্তগুলো পূরণ করছে পরিস্থিতি বিবেচনায়। এটা একটা ঘটনাগত বিষয়, যে ঘটনাটা কিভাবে ঘটেছে, ম্যানারটা কি অপরাধের, তখন আমরা সেটাকে চুরি, দস্যুতা বা ডাকাতি বলতে পারবো। ছিনতাইটাই রূপান্তরিত হবে এই তিন তিন ধরনের অপরাধে। আচ্ছা, তো এই এই কারণে চুরির যে 378, এইটা খুবই গুরুত্বপূর্ণ সেকশন, কারণ এখানে অনেকগুলো কি আছে, খাজানা আছে। খাজানা মানে কি? ইলাস্ট্রেশন বা উদাহরণ। উদাহরণ তুলে দিলেই প্রশ্ন হয়ে যায় সহজেই। তো এতগুলো উদাহরণ আছে যে এখান থেকে প্রশ্ন করাটা একটা স্বাভাবিক একটা বিষয়। বারবার রিপিটেড একটা সেকশন এটা। 380, এখানে চুরির সাজার কথা বলা হয়েছে। 390, এখানে আছে দস্যুতার সংজ্ঞা। 391, ডাকাতির সংজ্ঞা আছে। 396, খুন সহ ডাকাতির সাজা আছে, মৃত্যুদণ্ড। তারপর 415, এখানে আছে প্রতারণার সংজ্ঞা। 499, 499 এ কি আছে? সম্ভবত মানহানির সংজ্ঞা এরকম হতে পারে। তো যাই হোক, দেখেন এই যে যেগুলো রিপিটেড সেকশন, এগুলো কিন্তু সহজে বলে দিতে পারলাম, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট সেকশন, বাস্তবে আদালতে কাজে লাগে। তাই এখান থেকে বেশি প্রশ্ন হচ্ছে। প্রশ্নগুলো কোন সেকশন থেকে করা হবে? যেগুলো বাস্তবসম্মত সেকশন, বাস্তবে যেগুলোর প্রয়োগ আছে, মানে বাস্তবে কাজে লাগে, সেখান থেকে তো প্রশ্ন করবে। আর যেগুলো কাজে লাগে না, সেখান থেকে খুব একটা প্রশ্ন করবে না। তো বাস্তব সংক্রান্ত কিছু আমি যে পরিচিতি, যেটা আমার নোটে দিয়ে দিয়েছি, এবং বিন্যাস, বিন্যাস পড়লে আপনি জানতে পারবেন কোন অধ্যায় কি আছে। এবং আমি বেশ কিছু ধারা রিকমেন্ড করেছি, এগুলো বাস্তবসম্মত সেকশন। এখান থেকে বাস্তবে মামলা হয়, মামলার ফাইলিং এ, জিআর সিআর মামলাতে আমরা এই সেকশন গুলো দেখতে পাই। তাই এগুলো দিয়ে দিছি। তো এখানে কিছু মন্তব্য করেছি, এবং এই মন্তব্যের আলোকেই আমরা কিন্তু একটা আপনাদের জন্য সাজেশন রেডি করেছি 2024। যদিও 2024 বলছি, মানে নেক্সট পরীক্ষা, যদি 24-এ পরীক্ষা না হয় 25-এর জন্য এটা হয়ে যাবে।
তো এখানে আমরা পরিচিতি যে অংশ সেটা আমার নোটেই দেওয়া আছে, যেমন এই যে এখানে পরিচিতি অংশ আছে, এখানে যে পয়েন্টগুলো এগুলোই এটা আপনাকে পড়তে হবে। এবং ধারা থেকে আমি এখানে দেখেন 2 থেকে 7 কোনো স্টার দিনে, 10 নম্বরে স্টার দিনে, 19 নম্বরে 3 স্টার, 20 নম্বর স্টার দিনে, 24 নম্বর 2 স্টার, 29 নম্বর 1 স্টার। তার মানে 1 স্টার, 2 স্টার, 3 স্টার এবং স্টার ছাড়া আমি সেকশনগুলো সাজেশনে রেখেছি। আমি 2022 সালে যে এমসিকিউ পরীক্ষা ছিল তখন আমি কোর্স করাতাম না, শুধু ইউটিউব চ্যানেল ছিল আমার। ওই সময় 160টা সেকশন আমি রিকমেন্ড করেছিলাম, 160টা পড়লেই মোটামুটি ভালো কমন পাওয়া সম্ভব বলেছিলাম আমি, এবং সেইভাবে কমন আসছে তখন। 23 সালে আমি আরেকটু বাড়িয়ে পড়েছিলাম, মেবি 250টা পড়েছি 23 সালে। এবার আমি আরো 5টি বাড়িয়ে 255টি, 250 থেকে এবার আমি 5টি বৃদ্ধি করেছি। 23 সালে 250টি ছিল, এবার আমি 5টা সেকশন বৃদ্ধি করেছি। ওই যে 3টা নতুন সেকশন এর মধ্যে প্রবেশ করেছি এবং আমার চিন্তা থেকে আরো 2টা সেকশন যুক্ত করেছি। টোটাল 55টা আপনাদের সেকশন পড়তে হবে। এই 55টার মধ্যে যেগুলো আবার স্টার দেওয়া নাই সেগুলো আমরা আবার স্কিপ করে দিব, কখন যখন পরীক্ষা এগিয়ে আসবে আমরা 2 স্টার 3 স্টার এগুলোই পড়বো, তখন আবার আমি আরেকটা শর্ট সাজেশন দিব। এখন আপনাদের আপাতত সবই পড়তে হবে, এই 255টা সেকশনই পড়তে হবে। এবং যারা পড়ার প্রতি প্যাশনেট, পড়তে ভালো লাগে, তারা পুরো পেনাল কোডই পড়ে শেষ করে দেন, সবগুলো সেকশন অন্তত একবার পড়েন। আমি যেমন নিজে যখন শিক্ষানবিশ আইনজীবী ছিলাম তখন কিন্তু পেনাল কোড পুরোটাই পড়েছি, 2-3 বার পড়েছি। পড়ার পরে আমার কাছে মনে হয়েছে এই সেকশনগুলো থেকে প্রশ্ন আসে ইম্পর্টেন্ট। তারপরে অনলাইনে যারা সাজেশন দিতেন তাদের সাজেশন কিছু ফলো করেছি, এবং আমার নিজের কিছু ব্যক্তিগত সাজেশন সবগুলোকে মার্জ করে আমি 160টা সেকশন পড়েছিলাম নিজেই। সেটাই 23 সালে আমি ভিডিওতে দিয়েছিলাম ইউটিউবে। তো আমি ধীরে ধীরে দেখছি যে না, একটু বৃদ্ধি করতে হবে। বলে রাখা ভালো যে 2023 সালে 100টা যে প্রশ্ন ছিল এমসিকিউ, তার মধ্যে 89টা কমন ছিল আমার নোট থেকে, 23 সালের নোট থেকে। তার মধ্যে পেনাল কোড থেকে সবচেয়ে কম কমন পড়েছে, 20টা থেকে 15টা কমন ছিল পেনাল কোড। সিপিসিতে 20টাই কমন ছিল, সিআরপিসিতে 19টা কমন ছিল, কিন্তু আমার পেনাল কোডে সবচেয়ে কম কমন দিতে পেরেছি 15টা, 5টা আনকমন ছিল। কারণ ওই যে নতুন 3টা সেকশন থেকে প্রশ্ন করেছে ওইটা তো বাদ গেছে, আরো 2টা প্রশ্ন একটু ক্রিটিক্যাল করার কারণে এটা আমি বলবো আমার নোটের বাইরেই ছিল। তো 15টা কমন দিয়েছি, এবার আমি টার্গেট করছি যেহেতু আমি সেকশন বৃদ্ধি করেছি। তো এই 255 সেকশনের মধ্যে থেকে যদি প্রশ্ন করে তাহলে ডেফিনেটলি আশা করি 20টা কমন না হলেও অন্তত 15টার বেশি কমন পাবেন, এটা আমি এবার আশা রাখছি। এবার পরিচিতি অংশে কিছু ইতিহাস, কবে আইন পাশ হলো, কারা করলো আইন, এগুলো দেওয়া আছে, আপনারা জাস্ট পড়ে নিলেই হবে। পড়তে গিয়ে কোনো পয়েন্টটা যদি বুঝতে না পারেন আমাকে শুধু প্রশ্ন করবেন, মেসেজ করে আমি উত্তর দিয়ে দেব। তবে হ্যাঁ, একটা লাইনটা আপনাদেরকে 12 নম্বর পয়েন্টটা পড়িয়ে দিই। একটি বিধিবদ্ধ আইনের রেস্ট্রোস্পেক্টিভ ইফেক্ট অর্থাৎ অতীত প্রয়োগ বা প্রযোজ্যতা নেই। এটা যেহেতু একটা কোড, কোড মানে বিধিবদ্ধ আইন, তাহলে রেস্ট্রোস্পেক্টিভ ইফেক্ট বলতে পূর্ব থেকে যেটা প্রয়োগ, মনে করেন যেদিন জন্ম হলো তার পেছন থেকে সেটা প্রয়োগ। 7টা আইন আপনাদেরকে পড়তে হবে, মানে 7টা সাবজেক্ট। তবে সিপিসির মধ্যে যে দেওয়ানি আদালত আইন এটাও পড়তে হয়, 3টা সেকশন, তিনটা 3টা সেকশন পড়তে হবে। মানে আমরা যদিও 7টা বলি সেক্ষেত্রে আরো কিছু আইন বেশি পড়তে হয়, ছোট ছোট কিছু আইন আছে, কিছু কিছু অংশ পড়তে হয়। তো বেসিক্যালি সাবজেক্ট তো আমাদের 7টা। তো এই 7টার মধ্যে শুধুমাত্র বাংলাদেশ যে বার কাউন্সিলের যে অর্ডার, দ্য লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 70, 19 অ্যান্ড 71, 72, সরি। তো এই যে অর্ডার, এই অর্ডারটা কিন্তু রেস্ট্রোস্পেক্টিভ ইফেক্ট আছে। মানে আমাদের বাংলাদেশের জন্ম 26শে মার্চ 1971, সেই তারিখ থেকে এটাকে কার্যকর দেখানো হয়েছে। কোনটা কথা বলছি, বার কাউন্সিল অর্ডারের কথা বলছি। কিন্তু অন্য যে 6টা আইন কোনোটারই রেস্ট্রোস্পেক্টিভ ইফেক্ট নাই, সেটা যেদিন পাশ হয়েছে হয় সেদিন থেকে অবিলম্বে কার্যকর, অথবা তারও 2-1 বছর পরে কার্যকর। যেমন এই আইনটা দেখেন, 1860 সালের, এটা 45তম আইন, এবং এটা পাশ হয় 1860 সালেরই 6 অক্টোবর। 6 অক্টোবরে পাশ হলো, কিন্তু 62 সালের 1 জানুয়ারি, বলতে গেলে প্রায় 1.5 বছর পরে এটা কি হচ্ছে, কার্যকর হচ্ছে। রেস্ট্রোস্পেক্টিভ না এটা,
আরো উল্টো পরের দিকে পরবর্তীতে এটা কার্যকর হয়, কারণ এটা অবজারভেশনে থাকে এটা কার্যকর করব কিনা। এবং এটা প্রচারেরও বিষয় থাকে। 1860 সালে ভারতীয় উপমহাদেশের জন্য এই আইনটা তৈরি। তখন তার এত ইন্টারনেট টেলিভিশন এত কিছু ছিল না। তখন মানুষকে যারা অ্যাডভোকেট ছিল তাদেরকে এটা বোঝাতে হয়েছে, এটা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হয়েছে, এবং এই আইনটা প্রয়োগের জন্য একটা আবহাওয়া বা সিচুয়েশন তৈরি করতে হয়েছে ওই সময়। তো এই যে সিচুয়েশন, এই সিচুয়েশন তৈরি করার পর এটা কার্যকর করা হয়েছে। তাই এই যে যেগুলো কোড বা যেগুলো ফৌজদারি আইন, সেগুলোর কখনো রেস্ট্রোস্পেক্টিভ ইফেক্ট থাকা যায় না। সেগুলো কি হবে, যদি ব্যতিক্রম না হয় তাহলে সবসময় সেটার যেদিন পাশ হবে সেদিনই কার্যকর হবে, অথবা তার পরবর্তীতে কার্যকর হবে, পিছনে বা অতীতে কার্যকর হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, রেস্ট্রোস্পেক্টিভ ইফেক্ট শব্দটা মনে রাখবেন। হ্যাঁ মিলন ভাই কি বলবেন, বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই রিট্রোস্পেক্টিভ ইফেক্ট আর পরবর্তী যেটা ওইটা হলো প্রসপেক্টিভ ইফেক্ট, এটা বলতে হুম, হুম। চাচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। প্রসপেক্টিভ ইফেক্ট মানে ভবিষ্যতে, যেমন এই আইনের রেস্ট্রোস্পেক্টিভ ইফেক্ট নাই কিন্তু প্রসপেক্টিভ ইফেক্ট আছে, এই তো ভবিষ্যতে এটা কার্যকর জি হয়েছে। স্যার। আচ্ছা, ধন্যবাদ। তাহলে এই এই শব্দটাকে কেন্দ্র করেও কিন্তু প্রশ্ন করা যেতে পারে, তাই না? যে কোন নিচের কোন আইনের প্রসপেক্টিভ ইফেক্ট আছে, তখন কিন্তু পেনাল কোডের নাম চলে আসতে পারে। তো বাকিগুলো পড়ে নেবেন, খুবই সহজ। এখানে অপরাধের চারটি উপাদান আছে। একটা অপরাধ হতে হলে চারটি উপাদান থাকতে হবে, মানে চারটি উপাদান না হলে সেটা অপরাধ হবে না। চারটির যদি একটাও মিসিং থাকে তাহলে সেটা অপরাধ হবে না। কোনো কোনো গাইডে বা নোটে বা অন্য জায়গায় হয়তো বা এখানে দুইটা বা তিনটি উপাদানের কথা বলা হচ্ছে, আমি একটা উপাদান বৃদ্ধি করেছি, চারটি করেছি। কারণ অপরাধ সবসময় কি করবে, মানুষ, হিউম্যান বিং, মানে আদালতে বিচার কিন্তু মানুষেরই হবে, অন্য কোনো প্রাণী বা রোবট বা কোনো যন্ত্রের বিচার হবে না। ঠিক আছে? তো কোনো ঘটনার পিছনে যদি মানুষের হাত থাকে এবং সেটা যদি অপরাধ হয় তাহলে ওই মানুষকে বিচার দেওয়া যাবে, কিন্তু কোনো ঘটনার পিছনে যদি কোনো মানুষের হাত না থাকে, সেটা কোনো যন্ত্র বা কোনো প্রাণীর মাধ্যমে হয়, কোনো প্রাণী, মনে করেন একটা সাপ, বন্য সাপ কাউকে সবল দিয়ে মেরে ফেললো, তাহলে ওই সাপের কি বিচার আদালতে করা যাবে? করা যাবে না। কেননা কারণ সে ঘটনাটা মানুষ করেনি। কারণ মানুষের বিবেক আছে, মানুষ আইন জানে, বোঝে এটা অন্যায়, এটা বোঝে, তারপরও যদি মানুষ কাজটা করে তাহলে মানুষের বিচার করা যাবে। তার মানে এখানে অপরাধের সংশ্লিষ্টতা মানুষের থাকতে হবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো মানুষ কর্তৃক কৃত কার্য বা কার্যবিরতি অপরাধ, মানে মানুষের দ্বারা কাজটি হতে হবে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে। কেবলমাত্র মানুষ কর্তৃক অপরাধ সংঘটিত হয়, যেটা একটু আগে বলে দিলাম, সাপ বা কোনো প্রাণী, হাতি, ঘোড়া, বাঘ যদি কোনো মানুষকে আহত নিহত করে ফেলে, কোনো ক্ষতি করে ফেলে, বা কোনো একটা হাতি একটা মানুষের ঘর ভেঙে দিল, হাতির বিচার হবে না। তবে হ্যাঁ, হাতির মালিকের থেকে জরিমানা নেওয়া যেতে পারে, কারণ হাতির যদি সেটা পোষা হাতি হয়, যদি বন্য হাতি হয় তাহলে কিন্তু আবার সেটা প্রযোজ্য হবে না। তবে হ্যাঁ, সরকার সেটা ক্ষতিপূরণ দিতে পারে মানুষকে যদি কোনো মানুষের ক্ষতি হয় বন্য প্রাণীর মাধ্যমে, কারণ মানুষের সুরক্ষা দেওয়া একটা দেশের সরকারের কর্তব্য। অপরাধী, দোষী বা দুষ্টু মন, অপরাধী মন, দোষী মন বা দুষ্টু মন, বাংলা, ইংরেজিতে গিলটি মাইন্ড, এবং ল্যাটিনে হচ্ছে মেন্স রিয়া। তো সবগুলো শব্দের অর্থ একই, মানে আপনি কাজটা করবেন, মনের মধ্যে আপনার এই কাজটা করার জন্য কি থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, মানে ইন্টেনশন। এটা কিন্তু ইন্টেনশন অপরাধ সংগঠনের জন্য দোষী মন থাকা আবশ্যক। তার মানে আপনার ইন্টেনশনটা খারাপ হতে হবে মনের মধ্যে। দোষী মন বলতে মনের মধ্যে খারাপ ইচ্ছা থাকা প্রয়োজন, যেটাকে গিলটি মাইন্ড বলে। গিলটি মাইন্ড ছাড়া যদি আপনার অ্যাক্সিডেন্টালি বা ভুল ক্রমে বা সরল বিশ্বাসে কোনো কাজ হয়ে গেছে সেটা অপরাধ, সেটা কিন্তু কি হবে না, অপরাধ অ্যাকচুয়ালি হবে না, কারণ গিলটি মাইন্ড থাকতে হবে। তারপরে অপরাধমূলক কার্য বা কার্যবিরতি, কোনো কাজ করে অপরাধটা সংগঠন হতে হবে অথবা কাজ থেকে বিরত থেকে। আপনি পুলিশ, আপনার দায়িত্ব, আপনার কাছে যদি কোনো ওয়ারেন্ট যায় তাহলে এই ওয়ারেন্টে যার নাম আছে বা যাদের নাম আছে তাদেরকে অ্যারেস্ট করা, কিন্তু আপনি কি করলেন, অ্যারেস্ট করতে গিয়ে তাদের থেকে ঘুষ খেয়ে
আপনি ওই আসামিকে ধরলেন না, তাকে সুবিধা দিলেন। তো এই যে আপনি ধরলেন না, তার মানে অ্যারেস্ট করা থেকে নিজেকে বিরত রাখলেন। তাহলে এটা কি হলো? কাজে বিরতি থাকা, অ্যারেস্ট করলেন না আপনি, ডিউটিতে ফাঁকি দিলেন। তাহলে এটা কি হবে? অমিশন। এটাও অপরাধ। একটা শ্রিয়া মানে কোনো অপরাধমূলক কাজ বা ক্রিমিনাল অ্যাক্ট। অরমিশন মানে কোনো কাজের বিরতি। অপরাধমূলক কার্য বা কার্যবিরতির মাধ্যমে কোনো অপরাধ সংগঠিত হয়, তাছাড়া অন্য কোনোভাবে সম্ভব না। এবং কোনো কাজ বা কার্যবিরতি করলে সেটার তো একটা ফলাফল আসবে, ফলাফল বা আউটপুট বা রেজাল্ট। রেজাল্ট কি? কোনো না কোনো ইনজুরি হবে। ইনজুরি বলতে শুধু দৈহিক ইনজুরি না, এটা সম্পত্তিরও ক্ষতি হতে পারে, মনেরও ক্ষতি হতে পারে। কারো একটা মোবাইল ফোন চুরি করে নিয়ে চলে গেল, তাহলে তার ইনজুরি বলতে এখানে ক্ষতি হলো। ইনজুরি বলতে এখানে শারীরিক আঘাতকে বোঝানো হচ্ছে না, ইনজুরি বলতে যে কোনো প্রকারের ক্ষতিকে বোঝানো হয়। মোবাইল ফোন চলে গেল, তার মানে আপনার 50,000 টাকার একটা মোবাইল ফোন খোয়া গেল। সেটা আপনার একটা কি, এটা ইকোনমিক একটা লস, এটাকেও ইনজুরি বলা হয়। এক বা একাধিক ব্যক্তির অপরাধমূলক কার্য বা কার্যবিরতির মাধ্যমে অপর এক বা একাধিক ব্যক্তির দেহ মানে শারীরিক আঘাত, মন মানে মানসিক ক্ষতি হলো, তার মানে আপনি ডিফামেশন। তাহলে মনের যদি ক্ষতি হয় বা সুনামের ক্ষতি হয়, মন বা যদি সুনামের ক্ষতি হয়, তাহলে আপনি কি করতে পারবেন? ডিফামেশন মানে মানহানির মামলা করতে পারবেন। সিভিল ক্রিমিনাল উভয় করা যায়। অথবা সম্পত্তির ক্ষতি হতে পারে। তাহলে বডি প্রপার্টি আর কি, মনের ইংলিশ মাইন্ড, সুনামের ইংলিশ হচ্ছে প্রেস্টিজ। এই চারটা জিনিসের অন্তত ক্ষতি হতে হবে, না হলে আবার অপরাধ হবে না। আপনি কাজ করলেন কিন্তু কাজটা ক্ষতি হলো না, তাহলে কি হবে না? অপরাধ হবে না। তো এই হচ্ছে চারটা উপাদান বেসিক্যালি। এই উপাদানগুলো মাথায় রেখে যে কোনো ঘটনাকে বিবেচনা করবেন, তাহলে উত্তর পেয়ে যাবেন এটা আসলে অপরাধ হয়েছে না হয়নি, মামলা করা যাবে না যাবে না। এরপরে আমি একটা টাইমলাইন দিয়ে দিয়েছি, যে টাইমলাইনে পেনাল কোডের ইতিহাসটা বর্ণনা করা হয়েছে। চারটা সাল আপনাদের মনে রাখতে হবে, এবং এই চারটা সালে কি কি ঘটনা ঘটেছে সেটা একটু বোঝার চেষ্টা করতে হবে। 1834 সালে এই দণ্ডবিধি বা পেনাল কোডের ড্রাফট প্রস্তুতকরণে আইন কমিশন গঠন হয়। এই সালটা গুরুত্বপূর্ণ, 1834 সালে আইন কমিশন গঠন হয়। এই সালটা দিয়ে বিগত সালে প্রশ্ন এসেছে, আবারও আসতে পারে। সদস্য চারজন ছিল, কে কে? ম্যাকুলে, যিনি সভাপতি বা প্রেসিডেন্ট ছিলেন বা চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান বা প্রেসিডেন্ট বলতে পারা যায়। বাংলা হচ্ছে সভাপতি, ইংলিশে চেয়ারম্যানও বলতে পারে, প্রেসিডেন্টও বলতে পারে, চেয়ারপারসনও বলতে পারে। আন্ডারসন বা অ্যান্ডারসন, অ্যান্ডারসন, মিলেট, ম্যাকলিড, এই তিনজন হচ্ছে শুধুমাত্র সদস্য ছিল, মানে কমিশন। কমিশন যারা গঠন করেছে তাদের এই চারজনকে কমিশনার বলা যাবে। তা কমিশনারের মধ্যে যিনি চেয়ারম্যান ছিলেন তিনি ম্যাকুলে, চারজনই কমিশনার, কিন্তু যিনি সভাপতি তিনি ম্যাকুলে, এবং বাদবাকি যারা ছিলেন তারা জাস্ট মেম্বার অব দা কমিশন, অর্থাৎ তারাও কমিশনার। কোনো কমিশনের মেম্বার হলে তাদেরকে কমিশনার বলা যেতে পারে। তাহলে বাকি তিনজন অ্যান্ডারসন, মিলেট এবং ম্যাকলিড এনারা হচ্ছেন কমিশনার। ম্যাকুলেও কমিশনার, কিন্তু প্লাস তিনি ওই কমিশনের সভাপতি বা চেয়ারম্যানও বটে। তারপরে কি ঘটনা ঘটলো? 1860 সালে আইনটা প্রবর্তন হলো, 6 অক্টোবরে এই আইনটা পাশ হলো। 1834 সালে কমিশন গঠন করে দিল, আর 1860 সালে আইনটা পাশ হলো। মাঝখানে কত বছর গেল? মাঝখানে 26 বছর চলে গেছে। তার মানে এই আইনটা ডেভেলপ করতে 26 বছর সময় নিয়েছে এই চারজন ব্যক্তি। 26 বছরের এটা ফসল বা আউটপুট। এই কারণে দেখেন এই আইনটার যে প্রয়োগ বা অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত কিন্তু চলছে। এত গবেষণা করে আইনটা তৈরি করা হয়েছে, এবং যারা ওই সময়ের খুবই লার্নেড বিজ্ঞ আইনবিদ, তারাই কিন্তু এগুলো করেছেন, এই আইনটা করেছেন। 1862 সালে সেটা কার্যকর হলো 1 জানুয়ারি, অলরেডি আমরা দেখেছি পরিচিতির মধ্যে। এবং সর্বশেষ 2004 সালে এটা সংশোধন হয়। তাহলে পেনাল কোড সর্বশেষ কত সালে সংশোধন হয়? 2004 সালে। এটা আপনাদের মনে রাখতে হবে, এটা প্রশ্ন আসতে পারে। এই হচ্ছে চারটা সাল, এবং চারটা সালে কি কি ঘটনা ঘটেছে এটা জেনে নিলাম। এবার আমরা বিন্যাস এক, বিন্যাস একে আমরা খণ্ড বা অধ্যায় দেখতে পাবো। 23টা অধ্যায় আছে। এই যে একবিংশ, ত্রয়োবিংশ, ত্রয়োবিংশ মানে 23, 23টা অধ্যায় আছে।
এই 23টা অধ্যায়ে কত ধারা থেকে কত ধারা পর্যন্ত ব্যাপ্তি এবং এই অধ্যায়গুলোর শিরোনাম কি সেগুলো দেওয়া আছে। এগুলো আপনারা একটু নিজে পড়ে নেবেন। নিজে পড়ে নিলে এখানে কত অধ্যায় কত থেকে কত, এই যে এক পলকে বুঝে নিতে পারবেন যে আসলে পেনাল কোডের মধ্যে আছেটা কি। মানে এখানে সূচিপত্র পেয়ে গেলেন পুরোটা। তাহলে এখানে আজকে আমরা 1 থেকে 75 পর্যন্ত সেকশন পড়ার কল্পনা মানে টার্গেট নিয়েছি, কমপ্লিট করতে পারি কিনা দেখি। তো প্রথম অধ্যায়ে 1 থেকে 5 আছে, যেটাকে সূচনা বা ইন্ট্রোডাকশন আছে এর মধ্যে। আর দ্বিতীয় অধ্যায় আছে 6 থেকে 52, এখানে ব্যাখ্যা বা এক্সপ্লেনেশনস জেনারেল এক্সপ্লেনেশনস মানে সাধারণ ব্যাখ্যা। চতুর্থ অধ্যায় কি আছে? সাধারণ ব্যতিক্রম মানে জেনারেল এক্সেপশনস। দেখেন শুনতে কিন্তু একই রকম, জেনারেল এক্সেপশনস আর জেনারেল এক্সপ্লেনেশন। একটা দ্বিতীয় অধ্যায় আছে, একটা চতুর্থ অধ্যায় আছে। এই শুনতে একরকম, ফাঁদে পড়বেন না। প্রশ্ন দিয়ে দিলাম যে জেনারেল এক্সপ্লেনেশন কত অধ্যায়ের বিষয়বস্তু। চতুর্থ অধ্যায় তো অবশ্যই রাখবো অপশনে। অনেকে চতুর্থ অধ্যায় দিয়ে দিবেন, কিন্তু না, এটা এক্সপ্লেনেশন বলেছি আমি, দ্বিতীয় অধ্যায় হবে, কনফিউশন যেন না হয়। আচ্ছা, তৃতীয় অধ্যায় আছে 53 থেকে 75 ধারা পর্যন্ত দণ্ড বা পানিশমেন্ট সংক্রান্ত বিধান। 53তে কত প্রকারের পানিশমেন্ট বর্তমানে চালু আছে? 5 প্রকারের। আগে 6 প্রকার ছিল, এখন 5 প্রকার। এবং 54, 55, 56, 75 পর্যন্ত এই পানিশমেন্ট, তারপর অর্থদণ্ড কিভাবে দিতে হবে, অর্থদণ্ড অনদায়ে কত বছর কারাদণ্ড দিতে হবে, সেটা সশ্রম হবে না বিনাশ্রম হবে, অর্থদণ্ড যেটা সেটা কত বছরের মধ্যে আদায় করতে হবে। প্রথম দিকে অর্থদণ্ড আসামি দিল না, 1 মাস সাজা ভোগ করলো, তারপরে বলছে আমি এখন অর্থদণ্ড দিয়ে দিব, আমাকে কি ছেড়ে দিবেন? হ্যাঁ, আনুপাতিক হারে অর্থদণ্ড যদি পরিশোধ করে তাহলে ছেড়ে দেওয়া হবে। তো এই বিষয়গুলো নিয়ম কানুন দেওয়া আছে কোথায়? 53 থেকে 75-এর মধ্যে। আমরা আজকেই আশা করি সেটা পড়বো। তো আপাতত আমরা যেটা দেখলাম, পেনাল কোডের সম্পর্কে ওভারঅল একটা ধারণা নিলাম, পেনাল কোডের মধ্যে কি আছে। আরো যেগুলো আছে আপনারা দেখে নিলে বুঝতে পারবেন যে এর মধ্যে কি আছে, আমাদের কি কি পড়তে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে 16 মানবদেহ সংক্রান্ত অপরাধ, অফেন্সেস এফেক্টিং দ্য হিউম্যান বডি। এখানে 16 অধ্যায় দেখেন কতগুলো, 299 থেকে শুরু করে 377, এতগুলো সেকশন আছে। এই সেকশনগুলোর মধ্যে আবার দেখেন শিরোনাম তো, এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে অফেন্সেস এফেক্টিং দ্য হিউম্যান বডি। এটা 16 অধ্যায়ের শিরোনাম, মানবদেহ সংক্রান্ত অপরাধ। এবং এর মধ্যে আবার সাব হেডিং আছে, সাব হেডিং আছে, যেমন জীবন ক্ষুণ্ণকারী অপরাধ মানে যে অপরাধে মানুষ মারা যায়, জীবন শেষ, গর্ভপাত, বিবিধ, তারপরে আঘাত, অবৈধ বাধা অবরোধ, বল প্রয়োগ, আক্রমণ, মনুষ্যহরণ, অপহরণ, দাসত্ব, দাসত্ব মানে স্লেভারি এখানে আছে। এই যে দাসত্ব প্রথা আগে মধ্যযুগে ছিল, একটা মানুষকে বিক্রি করে দিত, তখন আরেকজনের চাকর বা সারা জীবন দাস, যা জাস্ট থাকা খাওয়া ফ্রি, কিন্তু এত পরিশ্রম করাই নিবে, তার কোনো স্বাধীনতা থাকবে না, তার কোনো জীবন থাকবে না, তার নিজের কোনো পরিবার থাকবে না, শুধু শ্রম দিয়ে যেতে হবে, তার মানে পশুর মতো খাটতে হবে। এটা হচ্ছে দাস। শ্রমে বাধ্য করা মানে ফোর্সড লেবার। তারপরে নারী ধর্ষণ। দেখেন এখানে শিরোনামের মধ্যে বলা আছে নারী ধর্ষণ, তার মানে এখানে কোনো পুরুষ ধর্ষণের শিকার হতে পারে না, শুধুমাত্র নারী ধর্ষণের শিকার হতে পারে। এই আইন দ্বারা সেটাই বোঝানো হয়েছে। তার মানে ওই সময় এই ধরনের কোনো কনসেপ্ট ছিল না যে পুরুষও ধর্ষণের শিকার হতে পারে। এখনো অনেকেই মানতে নারাজ যে পুরুষও ধর্ষণের শিকার হতে পারে। পুরুষের ইচ্ছার বিরুদ্ধেও তার শারীরিক নির্যাতন হতে পারে, এবং অন্য কেউ একজন পুরুষকে, পুরুষ বা একজন নারী ধর্ষণ করতে পারে। এটা উন্নত বিশ্বে আইনে স্বীকৃত। তো বাংলাদেশে এই মুহূর্তে আমরা এই সেকশনগুলো যখন পড়বো, আলোচনা করব, আগে থেকেই আপনাদের ইন্টারেস্ট তৈরি করার চেষ্টা করছি পেনাল কোডে কি কি আছে বোঝানোর। আশা করি আপনারা যেহেতু পড়েছেন পেনাল কোড, ল যখন গ্র্যাজুয়েশন পড়েছেন তখন, এবং প্রস্তুতির আগে, আমার কোর্সে ভর্তি হওয়ার আগে বা আমার আগের যারা ব্যাচ ছিলেন তারা জানেন এই জিনিসগুলো। সেগুলো জাস্ট রিভিশন হচ্ছে আপনাদের। অস্বাভাবিক অপরাধ মানে আনন্যাচারাল অফেন্স। তো এখানে যেটা নারী ধর্ষণের বাইরে মানে পুরুষ ধর্ষণ বা এই
এই মানে বয়ের ক্ষেত্রে যেটা হবে, বয় বা অ্যাডাল্ট মেল পার্সন, সেক্ষেত্রে সেটা। হ্যাঁ, আলোচনা করছিলাম ধারা এবং অধ্যায় ভিত্তিক বিন্যাস, পেনাল কোডের বিন্যাস 1। আপনারা বাকিগুলো দেখে নেবেন, তাহলে একটু ভাষা ভাষা ধারণা তৈরি হবে আসলে পেনাল পেনাল কোডের মধ্যে কি আছে এবং সেটা কত অধ্যায়ে আছে, কোন ধারাগুলোর মধ্যে আছে। এরপরে এই যে কোন ধারাতে কি আছে সেটা, গুরুত্বপূর্ণ ধারাগুলো মানে কোন অধ্যায়ে কি আছে সেটা মনে রাখার জন্য আমি একটু ছন্দা বা ছড়া আকারে উপস্থাপন করেছি। সেটা হচ্ছে দ্বিতীয়তে মানে দ্বিতীয় অধ্যায়ে, দ্বিতীয়তে সাধারণ ব্যাখ্যা, তৃতীয়তে দণ্ড বা পানিশমেন্ট, চতুর্থতে সাধারণ ব্যতিক্রম, পঞ্চমে প্ররোচনা বা অ্যাবেটমেন্ট, একাদশে মিথ্যা সাক্ষ্যদান, ষোড়শে জীবনের ক্ষতি, সপ্তদশে সম্পত্তি লুট মানে সম্পত্তির বিরুদ্ধে যে অপরাধ, সম্পত্তি নিয়ে নেওয়া মানে তো লুটই বোঝায়, আর অষ্টদশে জালিয়াতি, বিংশে বিবাহ, একাবিংশে মানহানি, বিয়ে হলে তো একটু মানহানি হয়, দ্বাবিংশে ভীতি প্রদর্শন, আর ত্রয়োবিংশে উদ্যোগের হাতছানি। উদ্যোগ বলতে কোনো অপরাধের যে উদ্যোগ সেটা। তো জাস্ট এটা অন্য কোথাও পাবেন না, শুধু আমার নোটে আছে। আপনাদের জাস্ট একটু মনে রাখতে সুবিধার জন্য এটা আমি কবিতা আকারে দিয়েছি। যেমন চতুর্থ অধ্যায় থেকে সাধারণ ব্যতিক্রম বারবার আসছে, অন্য অধ্যায়কে টার্গেট করে যদি বিন্যাস রিলেটেড প্রশ্ন করে তাহলেও আপনারা উত্তর দিতে পারবেন আশা করি এগুলো থেকে। এরপরে বিন্যাস 2 বা বিন্যাস 2 এ কি আছে, এখানে আমি একটা ফ্লো চার্ট বা ছক এর মাধ্যমে উপস্থাপন করেছি। পেনাল কোড 1860, আমরা বাম পাশে দেখব অসংহত অপরাধ বা ইংরেজিতে যেটা ইনচয়েট ক্রাইম বা অসম্পূর্ণ অপরাধ, ইনকমপ্লিট ক্রাইম। ইনচয়েট বা ইনকমপ্লিট ক্রাইম একই কথা, মানে যেই ক্রাইমটা করতে গেলাম কিন্তু সেটা মানে আশাপূর্ণ হলো না, কার, অপরাধী বা অপরাধীগণের, যেটা করতে চেয়েছিল সেটা আলটিমেটলি কমপ্লিট হয়নি, মানে অপরাধটা প্ল্যানিং পর্যায়ে আছে বা অপরাধটা চেষ্টা করে সফল হয়নি এরকম। এর মধ্যে 1 নম্বরে আমরা পাবো প্ররোচনা বা অ্যাবেটমেন্ট। অ্যাবেটমেন্ট দেওয়া হলো কিন্তু এখনো কাজটা করলো না, জাস্ট দিয়েছে। তো অ্যাবেটমেন্ট দিলেই সেটা কি হয়ে যাবে, অপরাধ। খকে বললো যে গকে মেরে ফেলো, তো ক যখন খকে বললো সঙ্গে সঙ্গে সেটা অ্যাবেটমেন্টের অপরাধ হয়ে যাবে, এটা খুনে প্ররোচনার অপরাধ হয়ে যাবে। কিন্তু খ যদি বলে না আমি এই খুন করতে পারবো না বা সে রাজি না হয়, তবুও সেটা কয়ের জন্য অপরাধ, কয়ের জন্য অপরাধ হবে না। কিন্তু কেন খকে খুনের প্রস্তাব দিল এটার জন্য তার প্ররোচনার অপরাধ হয়ে যাবে। তার মানে জাস্ট মুখে মুখে অপরাধটা হয়ে গেল, বাস্তবে কিন্তু কোনো অ্যাকশনে যায়নি বা খ রাজি হয়নি, তাও এর শাস্তি হবে অ্যাবেটমেন্টের। তো এটা অসম্পূর্ণ অপরাধ, মানে অপরাধটা এখনো সম্পূর্ণ হয়নি, কেবল প্ল্যানিং পর্যায়ে আছে, চেষ্টা করছে কাউকে দিয়ে অপরাধটা করিয়ে নেওয়ার। আমরা এটা 107-এ সংজ্ঞা পাবো, 305-এও এই বিষয়ে আমরা দেখতে পাবো, 306-এও আছে। 305-এ হচ্ছে আত্মহত্যার প্ররোচনা, 306-এ হচ্ছে মাইনর এবং উন্মাদ ব্যক্তিকে আত্মহত্যার প্ররোচনা। তাহলে এই প্ররোচনা সংক্রান্ত যে সংজ্ঞা সেগুলো আমরা এই সেকশনগুলোতে পাবো। তাছাড়া 108 থেকে 107 আছে, 8, 9, 10, 11 এগুলো তো আছেই, সেগুলো প্ররোচনার সংজ্ঞার সাথে সাজাগুলো সেখানে বলে দেয় যে সাজা কেমন হতে পারে, বিশেষ করে 9, 11, 14 এই সেকশনগুলো। ষড়যন্ত্র বা কনস্পাইরেসির এটা হচ্ছে 120 তে আছে, এবং প্রচেষ্টা বা অ্যাটেম্পট 307-এ অ্যাটেম্পট টু মার্ডার, 308-এ অ্যাটেম্পট টু কমিট, 308-এ অ্যাটেম্পট টু কমিট কালপেবল হোমিসাইড এরকম মেবি, আর 309-এ অ্যাটেম্পট টু কমিট সুইসাইড, সুইসাইডের প্রচেষ্টা। 393 আছে অ্যাটেম্পট টু কমিট, অ্যাটেম্পট টু রবারি, রবারির চেষ্টা। 398 আছে এই ধরনের কোন একটা চেষ্টা হবে, সম্ভবত ডাকাতির চেষ্টা। আর
511তে আছে যে কোনো অপরাধের চেষ্টা, যেগুলো স্পেসিফিক সেকশন নাই সেগুলো। যেমন হত্যার চেষ্টা, সেটার জন্য কিন্তু 307, 511 হবে না। কারণ হত্যার চেষ্টার জন্য আলাদা সেকশন দিয়ে দেওয়াই আছে। সেক্ষেত্রে আর 511 হবে না। যেখানে হত্যার মানে যেখানে কোনো অপরাধের চেষ্টার জন্য আলাদা সেকশন নাই, সেখানে সবগুলোর জন্য 511। যেমন চুরির প্রচেষ্টা 511, দস্যুতার প্রচেষ্টা আর 511 হবে না, সেটা হবে 393। তাহলে এগুলো হচ্ছে অসম্পূর্ণ অপরাধ, মানে এই অপরাধগুলো এখনো প্ল্যানিং পর্যায়ে আছে, কথাবার্তা চলছে কিন্তু অ্যাকশনে যায়নি। আর ডান পাশে আমরা যেটা দেখবো সংহত বা জয়েন্ট ক্রাইম বা সম্পূর্ণ অপরাধ বা কমপ্লিট ক্রাইম, মানে কাজটা হয়ে গেছে, অ্যাকশন নেওয়া হয়ে গেছে। এর মধ্যে 1 নম্বর পাবো রাষ্ট্রবিরোধী অপরাধ, বাহিনী সংক্রান্ত অপরাধ, শান্তি বিরোধী অপরাধ, কালপেবল হোমিসাইড, সরি, শান্তি বিরোধী অপরাধের মধ্যে আমরা পাবো হচ্ছে আনলফুল অ্যাসেম্বলি, মানে বেআইনি সমাবেশ এবং দাঙ্গা বা রাইটিং, সরকারি কর্মচারী সংক্রান্ত অপরাধ, নির্বাচন সংক্রান্ত অপরাধ। নির্বাচন সংক্রান্ত অপরাধ বিগত সালগুলোতে আসেনি, কিন্তু 22 সালে একটা 171 সেকশন থেকে একটা প্রশ্ন চলে আসছিল। তো এই কারণে এখানে আমি বেশ কিছু সেকশন যুক্ত করে দিয়েছি 23 সালে। এই কারণে 160 সেকশন থেকে 250টা সেকশন হয়ে গিয়েছিল আমার। তার মানে 90টা সেকশন আমি 2022-এর যে নোট, সেখান থেকে 2023-এর নোটে আমি 90টা সেকশন বৃদ্ধি করেছিলাম। এখন আরো 5টা সেকশন বৃদ্ধি করে 55টা করেছি 200, যেটা আপনারা সাজেশনে দেখলেন। সরকারি কর্মচারীর ক্ষমতা অবমাননা, যেমন নির্বাচন সংক্রান্ত যে অপরাধ, সেখানে 171 তে একটা প্রশ্ন করেছে, কিন্তু এর আশেপাশের সেকশনগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তাই আমি এখানে একটা সেকশন থেকে প্রশ্ন আসার কারণে আশেপাশের আরো 10টা সেকশন থেকে আমাকে প্রশ্ন করতে হয়েছে, আলোচনা করতে হয়েছে, এবং সেগুলো সাজেশনে ইনক্লুড করতে হয়েছে। কারণ আশেপাশের সেকশনগুলোতে আবার নজর যেতে পারে প্রশ্নকর্তাদের। তাই মিথ্যা সাক্ষ্য দান, এগুলো আপনারা দেখে নেবেন। এর মধ্যে আবার এই 12 এবং 13 নম্বর যেটা আছে, মানবতার সংক্রান্ত অপরাধ এবং সম্পত্তির বিরুদ্ধে অপরাধ, অর্থাৎ এই যে এগুলোর আবার কিন্তু সাব শিরোনাম আছে, যেটা অলরেডি আমি পড়েছি। এই পুরোটাই হচ্ছে মানব দেহের সাথে হওয়া অপরাধ। আর এখানে যেগুলো আছে চুরি থেকে শুরু করে ব্যাংকের ক্ষতি, পুরোটাই সম্পত্তির সংক্রান্ত অপরাধ, মানে এখানে সম্পত্তি নষ্ট হবে বা খোয়া যাবে। তা আশা করি পেনাল কোডে কি আছে এই দুইটা বিন্যাস যদি দেখেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। অন্তত কিছুটা হলো নখদর্পণে আসবে আপনাদের পেনাল কোডের মূল যে বিবেচ্য বিষয়গুলো সেগুলো। এরপরে আমরা চলে যাব মূল আলোচনা, পার্ট 2 আছে, যেটা ধারা 1 থেকে 75। প্রথম অধ্যায়ে 1 থেকে 5 সূচনা অলরেডি বলে দিয়েছি কি। এখানে ধারা 2 আমরা পড়ব বাংলাদেশের অভ্যন্তরে কৃত অপরাধের দণ্ড। বাংলাদেশের ভেতরে, মানে ইংরেজি অংশটুকু যদি দেখি যে এভরি পার্সন, আর শেষে শ্যাল বি গিলটি উইদিন বাংলাদেশ। উইদিন বাংলাদেশ বলতে বাংলাদেশের ভেতরে। তো এইখানে ইংলিশটা আপনারা পড়ে নেবেন, তাহলে আরো বুঝতে পারবেন। এই ইংলিশটা থেকেও প্রশ্ন আসতে পারে। ইংলিশের এই যে আন্ডারলাইন করা অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বাংলাদেশের ভেতরে যদি কেউ অপরাধ করে, তাহলে বাংলাদেশের ভেতরে কৃত অপরাধের জন্য প্রত্যেক ব্যক্তিকে, অর্থাৎ বাংলাদেশি এবং বিদেশি নাগরিককে দণ্ড দেওয়া যাবে। বাংলাদেশের ভেতরে যদি বাংলাদেশি নাগরিক অপরাধ করে, তারও বিচার বাংলাদেশে করা যাবে। বাংলাদেশের কোনো আদালতে এই পেনাল কোডের অপরাধ যদি করে থাকে তাহলে। আর যদি বাংলাদেশের ভেতরে বাংলাদেশের নাগরিক না, বিদেশি নাগরিক স্থায়ীভাবে বসবাস করে, এখনো নাগরিকত্ব বাংলাদেশের পায়নি, অথবা বাংলাদেশে বেড়াতে এসেছে বা কোনো কাজে এসেছে, এসে অপরাধ করছে, তাহলে ওই বিদেশি নাগরিককেও কিন্তু বাংলাদেশের পেনাল কোডে বাংলাদেশের আদালতে বিচার করা যাবে। তার মানে দেশের ভেতরে দেশি বা বিদেশি যে কোনো ব্যক্তিকে সাজা দেওয়া যাবে। বাংলাদেশের বহির্ভাগে কৃত অপরাধের জন্য বাংলাদেশে বিচার। বাংলাদেশের বাইরে অপরাধ করেছে, কি অপরাধ বাংলাদেশের বাইরে করেছে সেটা আমরা দেখবো, এবং তার বিচার করা বাংলাদেশে যাবে কিনা সেটা 3 ধারায় বলে দিবে। এনি পার্সন লায়েবল বাই এনি বাংলাদেশি ল, বাংলাদেশের যে কোনো আইনে সেটা যদি কি হয়, দোষী হয় কোনো ব্যক্তি, তাহলে তার বিচার করা অবশ্যই যাবে।
দেখেন, বাংলাদেশের বাইরে যে কোনো ব্যক্তি কর্তৃকৃত বাংলাদেশি আইন বলে দণ্ডনীয় অপরাধের বিচার বাংলাদেশের আদালতে এমন ভাবে করা যাবে যেন সে অপরাধটি বাংলাদেশের ভেতরে সংঘটিত করেছে। বাংলাদেশের বাইরেও অপরাধ করলে বাংলাদেশি ব্যক্তি যদি করে তাহলে তাকে বাংলাদেশে বিচার করা যাবে, এমন ভাবে বিচার করতে হবে, মনে করতে হবে সে বাংলাদেশের ভেতরে অপরাধ করেছে। তো যেভাবে বিচার হতো বাংলাদেশের ভেতরে অপরাধ করলে, বাংলাদেশের বাইরে অপরাধ করলেও ছাড় নাই, একইভাবে বিচার হবে। বিদেশে অপরাধ করেছে বলে বাংলাদেশি ব্যক্তি কিন্তু ছাড় পাবে না। এই ধারাটি সাধারণত বিদেশে অবস্থানরত শুধুমাত্র বাংলাদেশি নাগরিকগণের জন্য প্রযোজ্য হবে। তাহলে আমরা 2 এবং 3 ধারা পড়ে নিলাম, এবার 4 ধারা। ইংরেজিগুলো আপনারা কাইন্ডলি পড়ে নেবেন নিজে নিজে, বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করবেন। তবে ইংরেজি দেওয়ার কারণ কি, ইংলিশ তুলে দিয়ে প্রশ্ন করে তাই। তাছাড়া ইংলিশ, পুরো ইংলিশটার যে ইম্পর্টেন্ট যে জায়গা সেটা কিন্তু আমি আন্ডারলাইন করে দিয়েছি। অতএব এতটুকু যদি মনে রাখতে পারেন, এতটুকুকে টার্গেট করে কিন্তু প্রশ্ন করবে। বিদেশে কৃত অপরাধের বিচারের ক্ষেত্রে অত্র দণ্ডবিধির আওতার সম্প্রসারণ মানে এক্সটেনশন। 1 নম্বর বলছে এনি সিটিজেন অফ বাংলাদেশ, যে কোনো ব্যক্তি ইন এনি প্লেস উইথাউট অ্যান্ড বিয়ন্ড বাংলাদেশ, মানে বাংলাদেশের ভেতরে অথবা বিয়ন্ড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে। এনি পার্সন অন এনি শিপ অর এয়ারক্রাফট, শিফট বলতে যেটা জলযান, ফেরি বা জাহাজ, পানি জাহাজ যেটাকে আমরা বলি, পানিতে যেটা চলে, সাগরে চলে, শিপ যেটা অ্যাকচুয়ালি। এয়ারক্রাফট, এয়ারক্রাফট বলতে বিমান, উড়োজাহাজ। রেজিস্টার্ড ইন বাংলাদেশ হোয়েনিভার ইট মে বি, মানে কোনো উড়োজাহাজ সেটা বাংলাদেশের আকাশ সীমার উপর দিয়ে চলাচল করছে না, সেটা আমেরিকার উপর দিয়ে চলাফেরা করছে না অন্য কোনো দেশের উপর দিয়ে চলাফেরা করছে, কোথায় অবস্থান করছে সেটা ম্যাটার না। কারণ উড়োজাহাজ তো ইন্টারন্যাশনাল যেগুলো ফ্লাইট, সেগুলো তো শুধু বাংলাদেশের উপরেই, বাংলাদেশের ভেতরে রুটেই তো চলবে না, ইন্টারন্যাশনালি সেটা মানে ভ্রমণ করবে। তো সেটা যেই দেশেই থাকুক না কেন, আকাশেই থাকুক না ল্যান্ড ল্যান্ড অবস্থায় থাকুক, সেই এয়ারক্রাফটের ভিতরে যদি কোনো কেউ অপরাধ করে এবং সেটা বাংলাদেশি রেজিস্টার্ড এয়ারক্রাফট বা কোনো জলযান বা শিপ হয়, তাহলে তার বিচার বাংলাদেশে করা যাবে। এটা বাংলা আমি যেটা আপনাদের বোঝানোর জন্য দিয়েছি সেটা হচ্ছে, বিদেশের যে কোনো স্থানে যে কোনো বাংলাদেশি নাগরিক কর্তৃক যদি কোনো অপরাধ করে তার বিচার বাংলাদেশে করা যাবে। বিদেশের সীমানায় অবস্থানরত বাংলাদেশে নিবন্ধন, মানে বিদেশের সীমানায় আছে বাংলাদেশে নাই, নিবন্ধনকৃত বা রেজিস্টার্ড কোনো জলযান ও বিমানে বাংলাদেশি বা বিদেশি নাগরিক এর কৃত, মানে বাংলাদেশি ব্যক্তি করুক বা বিদেশি নাগরিক করুক, কোনো শিপ বা এয়ারক্রাফটে অপরাধের বিচার বাংলাদেশের আদালতে করা যাবে, সে বিদেশি হোক বা দেশি হোক। বাংলাদেশি জাহাজে বা উড়োজাহাজ বা জলযানে করলে তার বিচার বাংলাদেশে করা যাবে, কারণ বাংলাদেশি জাহাজের ভেতরে করেছে তাই। এক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশে পাওয়া যেতে হবে। তার মানে ওই অভিযুক্ত ব্যক্তি আলটিমেটলি যদি পালিয়ে বাংলাদেশে তাকে পাওয়া যায় খুঁজে, তাহলে তার বিচার বাংলাদেশে করা যাবে। আর বাংলাদেশে যদি পাওয়া না যায়, সে তো বিদেশে অবস্থান করছে, বিদেশে অবস্থান করলে তার বিচার কি করে বাংলাদেশে করবে? তার নামে মামলা হবে, কিন্তু তাকে তো বাংলাদেশে নিয়ে আসতে হবে। তো সে যদি নিজে থেকে বাংলাদেশে এসে গা ঢাকা দিয়ে থাকে, মানে আন্ডার গ্রাউন্ড বা লুকিয়ে থাকে ফেরারি আসামি হিসাবে, তখন তাকে খুঁজে বের করে বিচার করা যাবে। অথবা এক্সট্রাডিশন যে আইন আছে, অন্য দেশে কোনো অপরাধী যদি লুকিয়ে থাকে, একটা ট্রিটি আছে, ইন্টারন্যাশনাল ট্রিটি বা চুক্তি, সেটার যারা সিগনেটরি কান্ট্রি বলতে সেই ট্রিটিতে যারা যারা স্বাক্ষর করেছে, যারা যারা সেই ট্রিটিকে মেনে চলবে বলে প্রতিশ্রুতি বা অনুমোদন দিয়েছে স্বাক্ষরের মাধ্যমে, তো তারা কিন্তু পরস্পরের মধ্যে ইন্টারপোল, ইন্টারন্যাশনাল পুলিশের মাধ্যমে সে আসামিদেরকে আদান প্রদান করতে পারে। যদিও এটা খুবই জটিল একটা প্রসেস এবং সময় সাপেক্ষ প্রসেস। তবে সিরিয়াস মামলার ক্ষেত্রে আবার দ্রুতও করা যায়। সেটা অবশ্য রাজনৈতিক মামলা হবে না, রাজনৈতিক মামলা হলে আবার সেইটা অনেক সময় দেয় না, সম্ভাবনা নাই। তো আমি রাজনীতি নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, খুবই অপছন্দের বিষয় আমার রাজনীতিটা। আচ্ছা, এরপরে এখানে কিছু উদাহরণ আছে, এই উদাহরণগুলো পড়া জরুরি, কারণ না পড়লে আপনি উত্তর করতে পারবেন না, কারণ উদাহরণ হুবহু তুলে দিয়ে প্রশ্ন আসে।
ইংলিশটা আছে, ইংলিশটা পড়ে নিবেন আপনারা, আমি শুধু বাংলাটা পড়ছি সময় স্বল্পতার কারণে। ইংলিশটা দেওয়ার কারণ অনেক সময় বাংলা পড়ে বোঝা যায় না, ইংলিশটা থেকে বোঝা যায়। বাংলাদেশি নাগরিক এ উগান্ডায় একটি খুন করে, তাহলে উম, ব্যক্তি বাংলাদেশি কিন্তু খুন করেছে উগান্ডায়। বাংলাদেশের যেখানে তাকে পাওয়া যাবে সেখানে তার বিচার ও সাজা দেওয়া যাবে বা দণ্ড দেওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ও ইউরোপীয় ব্রিটিশ নাগরিক বি, তার মানে সে বিদেশি, বাংলাদেশের না। রংপুরে একটি খুন করে। রংপুর কোথায় অবস্থান করে? রংপুর বাংলাদেশের একটা জায়গা, বাংলাদেশের একটা বিভাগ, একটা জেলা। বাংলাদেশের যেখানে তাকে পাওয়া যাবে সেখানে তার বিচার ও দণ্ড দেওয়া যাবে। তার মানে বিদেশি নাগরিক বাংলাদেশে অপরাধ করেছে, তার বিচার বাংলাদেশে করা যাবে। বাংলাদেশে সরকারি চাকরিরত একজন বিদেশি নাগরিক সি, এই সি হচ্ছে বিদেশি নাগরিক, মনে করেন কানাডার একজন নাগরিক, সে বাংলাদেশে চাকরি করছে, খুলনায় একটি খুন করে। খুলনা কি বাংলাদেশের একটা শহর? বাংলাদেশের যেখানে তাকে পাওয়া যাবে সেখানে তার বিচার ও দণ্ড দেওয়া যাবে। বারবার দেখেন একটা জিনিস রিপিট হচ্ছে, যেখানে তাকে পাওয়া যাবে সেখানে বিচার করা যাবে। পাওয়া না গেলে তো আর বিচার করা যাবে না, বাস্তবসম্মত হবে না। খুলনায় অবস্থানরত ব্রিটিশ নাগরিক ডি চট্টগ্রামে একটি খুন করার জন্য ই কে প্ররোচিত করে, তাহলে এখানে খুন করেনি, শুধু প্ররোচনা দিয়েছে। তাহলে ডি খুনে প্ররোচনার দায়ে দোষী হবে, যদিও সে ব্রিটিশ নাগরিক, তারপরেও সে খুনের প্ররোচনার জন্য তাকে সাজা দেওয়া যাবে। দেখেন, এই যে এতক্ষণ যে 2, 3 এবং 4 এই সেকশনগুলো পড়লাম, সেকশনগুলোর ইলাস্ট্রেশন বা উদাহরণ পড়লাম, তারপরেও যদি কনফিউশন থাকে, এখানে আমি চিত্রের মাধ্যমে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। অনেক সময় ছবি থেকে অনেক কিছু সহজে বোঝা যায়। এই জিনিসটা যেহেতু একটু জটিল, এই 2, 3, 4 সেকশন, তাই এইটা আমি এর আগের বছর এক্সট্রা নোট বলে আমি নোট করেছিলাম কয়েক পেজের। তো এক্সট্রা নোটেরই একটা অংশ এটা আমি মূল নোটের মধ্যে প্রবেশ করেছি। যেমন দেখেন, এখানে বি দ্বারা বাংলাদেশি আর এফ দ্বারা ফরেনার বা বিদেশি বোঝাবো, আর টিক চিহ্ন মানে বিচার করা যাবে, আর ক্রস চিহ্ন মানে বিচার করা যাবে না। এটা হচ্ছে সিম্বল, এর অর্থ। এটা যে বাংলাদেশের যে একটা ম্যাপ বা মানচিত্র, সেটা তো সবাই আমরা চিনি। ধারা 2 অনুসারে বি মানে বাংলাদেশের বিচার, এফ মানে বিদেশির বিচার। বাংলাদেশের ভেতরে দেখেন আছে, বি আর এফ বাংলাদেশের ভেতরে আছে, তার মানে বাংলাদেশের ভেতরে অপরাধ করছে, তাই এদের বিচার বাংলাদেশের ভেতরে করা যাবে। এবার 3 ধারা অনুসারে বাংলাদেশের বাইরে, কিন্তু এবার বাংলাদেশের ম্যাপের বাইরে যেহেতু এদেরকে আমি রেখেছি, বি এর বিচার করা যাবে কিন্তু এফ এর বিচার করা যাবে না। বাংলাদেশের বাইরে কোনো বিদেশি নাগরিক অপরাধ করেছে, সেটা তো আমাদের মাথা ব্যথা না। মনে করেন যে অস্ট্রেলিয়াতে একটা নাগরিক, সে অস্ট্রেলিয়ার হতে পারে বা কানাডার হতে পারে, অস্ট্রেলিয়াতে অপরাধ করেছে, অস্ট্রেলিয়ার সরকার দেখবে, অস্ট্রেলিয়ার প্রশাসন দেখবে, অস্ট্রেলিয়ার বিচার বিভাগ দেখবে তার বিচারের জন্য। তো এখানে ফরেনার বাংলাদেশের বাইরে অপরাধ করেছে, সেটা তো আমাদের মাথা ব্যথা না। আমাদের মাথা ব্যথা যদি বাংলাদেশের ভেতরে সে অপরাধটা করে, সে দেশি হোক বা বিদেশি হোক। আর বাংলাদেশি যদি নাগরিক হয় আবার বিদেশে যদি অপরাধ করে, সেটাও আমাদের লাইবিলিটি, কারণ আমাদের নাগরিক বিদেশে অপরাধ করলে আমাদের ভাবমূর্তি নষ্ট হবে। এটা সরকারের একটা দায়বদ্ধতা, তাই তার বিচার করা যাবে। আশা করি 2 আর 3 ধারা এখানে বুঝতে পারলেন। এবার 4 ধারা। 4 ধারা হচ্ছে বিয়ে টিকচেন আছে, এফ এ টিকচেন আছে, মানে বিদেশি এবং দেশি, বাংলাদেশি এবং বিদেশি দুইজনেরই বিচার করা যাবে। কোথায়? এই যে এয়ারক্রাফট, একটা উড়োজাহাজ আঁকিয়ে দিয়েছি, এখানে টিক চিহ্ন দিয়ে বুঝে, মানে এখানে ভিতরে যেহেতু জায়গা কম, তাই আমি এটা দেখে দিয়েছি ভেতরে, যে তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে, ভেতরে যদি অপরাধটা করে, হ্যাঁ, ভিতরে যদি অপরাধটা করে তাহলে তার বিচার করা যাবে। বাংলাদেশে টিক চিহ্ন আছে, তার মানে বিচার করা যাবে। এবারে আমি একটা জলযান আঁকিয়েছি 4 ধারাতে, একই কথা বলছে, সেটা যদি উড়োজাহাজ না হয়, যদি পানি জাহাজ হয়, মানে শিপ হয়, সেখানেও দুইজনেরই বিচার করা যাবে, বাংলাদেশি এবং ফরেনার বা বিদেশি দুইজনেরই। এবার আরেকটা বিষয়, এইটা জানি আমরা কিসের মানচিত্র, ভারত বা ইন্ডিয়ার মানচিত্র। 4 ধারাতে বলছে, এই যে বি দ্বারা বাংলাদেশি নাগরিক যদি ভারতে অপরাধ করে, সাধারণত ভারতে যদি থেকে যায়, বাংলাদেশের নাগরিক ভারতে অপরাধ করেছে বা কোনো বিদেশে অপরাধ করেছে, সে বিদেশে থেকে গেছে, তাহলে তো আমরা তার বিচার করতে পারবো না, কারণ তাকে তো পেতে হবে বিচার করতে হলে। তো সে
পালিয়ে বাংলাদেশে চলে গেল, দেখেন এখানে বাংলাদেশের মানচিত্র ছোট করে আছে, এটাকে আবার আমি এই দিক দিয়ে টেনে নিয়ে এসে এখানে আবার রেখেছি। তার মানে চার ধারা বি বিদেশে অপরাধ করলো, তার বিচার করা যাবে না যতক্ষণ না সে পালিয়ে বাংলাদেশে আসছে বা কোনোভাবে তাকে বাংলাদেশে নিয়ে আসা যাচ্ছে। তার মানে তাকে বাংলাদেশে পাওয়া গেলেই তার বিচার করা যাবে। আশা করি 2, 3 এবং 4 ধারা, এই উদাহরণ এবং ধারার সংক্ষিপ্ত আলোচনা এবং এই চিত্রের সচিত্রের মাধ্যমে বুঝতে পারলেন। কতটা কাজে আসলো আপনারা প্রয়োজনে বারবার ভিডিওটা দেখবেন যেন এটা বুঝতে পারবেন। এটা বুঝতে পারলে কিন্তু আপনার বাস্তবে অনেক হেল্প হবে যে একটা মামলার বিচার আসলে একটা ব্যক্তির বাংলাদেশে করা যাচ্ছে কিনা বা করা যাবে কিনা এই সংক্রান্ত। যেহেতু আপনি ল গ্রাজুয়েট, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। অনেকেই আপনার লাইসেন্স হওয়ার আগে এই ধরনের প্রশ্ন করতে পারে, তখন আপনাকে উত্তর দিতে হবে। ধারা 5, দণ্ডবিধি কিছু আইনকে প্রভাবিত করবে না। মানে বিশেষ যেগুলো আইন আছে, স্পেশাল ল প্রিভেলস ওভার জেনারেল ল। পেনাল কোড একটা জেনারেল ল, জেনারেল কোড। যেগুলো স্পেশাল ল আছে কোনগুলো, যেমন এনআই অ্যাক্ট, তারপরে নারী শিশু নির্যাতন দমন আইন, তারপরে যৌতুক নিরোধ আইন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, এগুলো সবগুলোই কি বিশেষ আইন। তার বিশেষ ক্ষমতা আইন, এগুলো সবই কিন্তু বিশেষ আইন, সবগুলোই ক্রিমিনাল ল। তো এই আইনগুলো এবং পেনাল কোডের মধ্যে কোনো জায়গায় যদি সাংঘর্ষিকতা দেখা দেয়, মানে পেনাল কোড এবং ওইটাতে দুইটাতে দুই রকম কথা বলা আছে, তাহলে কোনটা মানবে? পেনাল কোডেরটা তখন নেওয়া হবে না, ওই বিশেষ আইনে যেটা আছে সেটাই মানতে হবে। যেমন 375 ধারায় সংজ্ঞা দেওয়া আছে রেফের, পেনাল কোডে। 376 ধারায় রেফের সাজা দেওয়া আছে পেনাল কোডে, কিন্তু বাংলাদেশে যদি কোনো রেপ সংগঠিত হয় সেটার বিচার কিন্তু পেনাল কোডের 376 ধারায় হয় না। 376 ধারা যদিও বাতিল করা হয়নি, কিন্তু 376 ধারায় মামলাই করা হয় না, কারণ সেটার জন্য আলাদা ডেডিকেটেড আইন করাই হয়েছে, বিশেষ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, এবং সেটার বিচার হবে নির্যাতন দমন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। বিশেষ আইন, তাই সাজা সেখানে দেওয়া আছে 9 ধারায়। 9-এর ব্র্যাকেটে 1, মানে উপধারা 1, 9-এর 1, 2, 3, এই যে সেকশন গুলো আছে সেগুলো রেপ সংক্রান্ত সেকশন। তো সেই 9 ধারা নিয়ে নিয়েছে ওই 376 এবং 375-এর যে রেপের সংজ্ঞা, 9 ধারার মধ্যে কিন্তু রেপের সংজ্ঞাও দেওয়া আছে এবং সেগুলো সাজাও বলা আছে। এবং মজার বিষয় হচ্ছে যে 375 ধারা যে সংজ্ঞা, এটা আমাদের লাগবে, কেননা 375 ধারা যে সংজ্ঞা সেটা আবার ওই নারী শিশু আইনে ধার করা হয়েছে, এই সংজ্ঞাটাকে সেখানে ইনপুট করা হয়েছে এবং বলে দেওয়া আছে 375 ধারায় যেটা বলা আছে সেটাই, মানে লিঙ্ক করা আছে সেখানে। প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োজিত কর্মচারীগণ ও সৈনিকগণের বিরুদ্ধে ও পলায়নের সৈনিকগণের বিদ্রোহ ও পলায়নের শাস্তির বিধান সম্পর্কিত আইন বা বিশেষ স্থানীয় আইনের ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য নয়। তার মানে মার্শাল ল যেগুলো, আমাদের সেনাবাহিনী আছে, আর্মি আছে, নেভি আছে, এয়ারফোর্স আছে, আর তারা যদি কোনো অপরাধ করে তো তাদের কিন্তু, যদি তাদের নিজেদের ডিউটিরত অবস্থায় যে অপরাধগুলো হয়েছে, ডিউটি সংক্রান্ত অপরাধ, সেগুলো তাদের মার্শাল লয়ে বিচার হবে। কিন্তু মনে করেন যে একজন আর্মি, আপনাদের প্রশ্ন করি, একজন আর্মির সেনাবাহিনীর একজন সাধারণ যদি সৈনিক তার বউয়ের কাছে যৌতুক দাবি করে, তাহলে তার বিচার কি বাংলাদেশে যেমন একজন সাধারণ ব্যক্তি যদি যৌতুক দাবি করে তার তো আমলি আদালতে মামলা করতে হয়, তারপরে বিচার হয় ম্যাজিস্ট্রেট কোর্টে। যৌতুক নিরোধ আইনের 3 ধারায় বিচার হয় সাধারণ কোর্টে, মানে জেনারেল কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে। তো সেনাবাহিনীর কোনো অফিসার বা কোনো সৈনিক যদি তার বউয়ের কাছে যৌতুক চায়, তাহলে তার বউ কি মার্শাল আইনে, মার্শাল কোর্টে যে বিচারের জন্য মামলা করবে, না সাধারণ আইনে সাধারণ কোর্টে বিচারের জন্য মামলা করবে? কে বলতে পারবেন বলেন? মহিউদ্দিন শিবলি ভাই, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, এখানে ওদের জন্য বিশেষ যেহেতু আইন রয়েছে, সেনাবাহিনীর আইন অনুযায়ী বিচার হবে।
হ্যাঁ, আর কেউ বলবেন কিছু? মাহবুব ভাই বলছে সাধারণ আইনে, দুইজন দুই রকম। তারপরে কেমি আপা বলছেন সাধারণ আইনে। মহিউদ্দিন ভাই আপনার বিরুদ্ধে চলে গেল দুইজন। আচ্ছা, মাহবুব ভাই বলেন কেন সাধারণ আইনে, আপনাকে ব্যাখ্যা দেন। তারপর মহিউদ্দিন ভাইয়ের কাছে আবার ফেরত আসছে। মাহবুব ভাই লাইন অন করে আবার লাইন বন্ধ করে দিল। আচ্ছা, আহ, মহিউদ্দিন ভাই ব্যাখ্যা দিয়ে দিই, সেটা সাধারণ আইনেই হবে, কারণ অপরাধটা সাধারণ করেছে। সৈনিকদের ডিউটি সংক্রান্ত যদি অপরাধ হয়, যৌতুক চাওয়া তো তার ডিউটির মধ্যে, ডিউটি ফাঁকি দেওয়া বা ডিউটির কোনো বিষয় না। তাই মার্শাল এটা অপরাধ না, সে সাধারণ অপরাধ করেছে। তাই বউয়ের কাছে যৌতুক চেয়ে বউ তখন কি করবে? সাধারণ আইনে সাধারণ কোর্টে মামলা করবে। এবং শুধু এই যৌতুক না, অন্যান্য সে যদি কাউকে চেক দিয়ে থাকে, চেক সংক্রান্ত যদি মামলা তার বিরুদ্ধে হয়, সাধারণ আইনে সাধারণ কোর্টেই হবে। যদিও সে সেনাবাহিনীর অফিসার, কিন্তু সে সাধারণ জনগণের সাথে অপরাধটা করছে। ভিকটিমকে সাধারণ জনগণ। হ্যাঁ হ্যাঁ, ওনার বউ যেহেতু সাধারণ মানুষ, তাই ভিকটিম যদি সাধারণ মানুষ হয় এবং অপরাধটা সাধারণ মানুষের সাথে হয়, তাহলে কিন্তু সেটা সাধারণ আইনে হবে। তো মার্শাল ল হচ্ছে তাদের ফোর্স রিলেটেড যদি কোনো কিছু হয় সেই ক্ষেত্রে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে বিশেষ আইনে কখন কাজ হবে এবং সাধারণ আইনে কখন কাজ হবে। এটা জানা জরুরি ছিল। আপনাদের কনফিউশন হতে পারে বলে কিন্তু আমি শিক্ষক হিসেবে এটা অনুভব করি। যেহেতু আমার পড়তে গিয়ে এই জিনিসগুলো মাথায় এসেছিল, আমি কনফিউশন ছিলাম, সেটা আমি সলভ করে নিয়েছি। আমারও মনে হয়েছে আপনাদের থাকতে পারে, তাই আমার নিজ দায়িত্বে প্রশ্ন করে কনফিউশন আমি ক্লিয়ার করলাম। আপনারাও চেষ্টা করেন, যখন আমি পড়াচ্ছি কোনো জায়গায় কনফিউশন থাকলে নিজে থেকে প্রশ্ন করেন না, করে সেই কনফিউশন দূর করে নেন। সবকিছু কি আপনাদেরকে তুলে খাইয়ে দিতে হবে আমাকে? বলেন। নোট আমি রেডি করে দিলাম, প্রিন্ট করে পাঠিয়ে দিয়েছি, আবার আমি পড়ে দিচ্ছি, সবকিছু আমি বুঝিয়ে দিচ্ছি। তো যে কোনো জায়গায় কনফিউশন থাকলে সেটাও আমি আপনার মনের মধ্যে প্রবেশ করছি, করে সেটাও কনফিউশন দূর করে দিচ্ছে। কত দায়িত্ব পালন করব বলেন? আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে এখানে কনফিউশন থাকতে পারে। প্রশ্ন করেন, কনফিউশন থাক আর না থাক, প্রশ্ন করেন, ক্লাসটাকে ইন্টারেস্টিং করেন। প্রথম অধ্যায় শেষ, 1 থেকে 5 পর্যন্ত। দ্বিতীয় অধ্যায় শুরু। ধারা 6 থেকে 52 আছে, এটাকে বলা হচ্ছে সাধারণ ব্যাখ্যা সমূহ, জেনারেল এক্সপ্লেনেশনস। আচ্ছা মাহবুব ভাই, ধন্যবাদ। চেষ্টা করি। এখানে আমার দায়িত্ব, শিক্ষক শিক্ষক যদি আন্তরিক না হয়, স্টুডেন্ট কোনো কিছু ভালোভাবে পায় না। হ্যাঁ, শিক্ষক কঠোরও হয়, কিন্তু কঠোরতা আর নাই। আমরা তো ছোটকালে বেতের আঘাত প্রাপ্ত হয়ে বড় হয়েছে, প্রাইমারি হাই স্কুলেও মার খেয়েছে অনেক। টিচাররা পিটিয়েছে আমাদেরকে, শারীরিক আঘাত দিয়েছে, মানসিক আঘাত দিয়েছে। তো সেটা তখন প্রচলন ছিল, আমরা সেটার মধ্যে দিয়ে গেছি। এখন তো কোনো টিচার যদি বেত দিয়ে আঘাত করে স্টুডেন্টকে, তাহলে তো আপনার মানে মামলা হয়ে যাচ্ছে, সেটা করা যাবে না। ইভেন এরকমও ঘটনা ঘটে যে বাবা মা বকেছে সন্তানকে, সন্তান কি করেছে, এই 999-এ ফোন দিয়ে বাবা মার বিরুদ্ধে মানে অভিযোগ দিয়েছে। এরকমও ঘটনা ঘটেছে যে আমার বাবা মা আমাকে অত্যাচার করছে, শারীরিক নির্যাতন করছে বা মানসিক নির্যাতন করছে, এরকম ঘটনা আসে আদালতে। আচ্ছা, 6 ধারা, সংজ্ঞাসমূহের অর্থ সাধারণত ব্যতিক্রম সমূহ সাপেক্ষে বিবেচিত হবে। মানে যে সংজ্ঞাগুলো দেওয়া আছে এই মুহূর্তে আমরা যেগুলো পড়বো, সাধারণ ব্যাখ্যা মানে সংজ্ঞা 6 থেকে 52 এ পর্যন্ত আসলে সংজ্ঞাই দেওয়া আছে, ডেফিনেশন দেওয়া আছে বিভিন্ন। এই যে ডেফিনেশন, এগুলো কিন্তু সাধারণ ব্যতিক্রম সমূহ সাপেক্ষে। সাধারণ ব্যতিক্রম কোথায় আছে? চতুর্থ অধ্যায়ে আছে। সাধারণ ব্যতিক্রম 76 থেকে 106 পর্যন্ত আছে। সাধারণ ব্যতিক্রম 76 থেকে 106। কেন সাধারণ ব্যতিক্রম বলছে? পেনাল কোডের কাজ কি? অপরাধকে সংজ্ঞায়িত করা এবং অপরাধের সাজা কত হবে সেটা বলে দেওয়া। পেনাল কোডের বেসিক 2টি কাজ। এই কাজ করলে এই অপরাধ, মানে অপরাধের নাম এবং সংজ্ঞা দিয়ে দিচ্ছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই অপরাধ করলে সাজা কি হবে, কোন পরিস্থিতিতে কি সাজা হবে সেটা বলে দিচ্ছে। পেনাল কোডের কাজই হচ্ছে সেটা। কিন্তু 76 থেকে 106 পর্যন্ত আবার এটার ব্যতিক্রম, মানে এখানে বলা হচ্ছে এই কাজগুলো করলে কোনো কি হবে না, অপরাধী হবে না, মানে ব্যতিক্রম। আবার প্রাইভেট ডিফেন্স আছে এর মধ্যে। এই কাজগুলো করলে মানুষ মেরে ফেললেও 100 ধারায়,
অপরাধ হবে না, 103 ধারায় অপরাধ হবে না, এগুলো ব্যতিক্রম। তো যতগুলো সংজ্ঞা আছে সেগুলোকে সাধারণ ব্যতিক্রম মাথায় নিয়েই আমাকে চিন্তা করতে হবে, এটা বলা হচ্ছে 6 ধারায়। 10-এ বলা হচ্ছে পুরুষ ও নারী বলতে যে কোনো বয়স্ক পুরুষ ও নারীকে বোঝাবে, অর্থাৎ এখানে এজটা কোনো বিষয় না। তবে ওই যে 82 ধারায় কিন্তু আবার বলা আছে যে 9 বছরের কম বয়স্ক শিশুর অপরাধ অপরাধ নয়। তার মানে ওই যে ওই সাধারণ ব্যতিক্রম বিবেচনায় নিতে হবে আপনাকে। এখন আপনি তো বলতে পারেন যে স্যার শিশু হলে তো অপরাধ হয় না, পুরুষেরই তো অপরাধ হয়, নারীর অপরাধ হয়। তখন ওই যে 82টাকে মাথায় নিয়ে 82-র বিষয়টাকে এর মধ্যে ইনক্লুড করে দুইটাকে মিলিয়ে পড়তে হবে, এক কথায় মানে যৌথভাবে সিমুলটেনিয়াসলি বা যুগপৎ ভাবে পাশাপাশি রেখে পড়তে হবে, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। তার মানে যদি নারী বলা হয় যে কোনো বয়সের নারীকেই বোঝাবে, তবে 9 বছরের উপরে 82 ধারাকে যুক্ত করতে হবে। তো এটা প্রতিবার এই যে সাধারণ ব্যতিক্রমের এখানে 82 ধারার কথাটা বলে দিল না, কেন বলে দিল না? যে টেকনিক্যালি 6 ধারার মধ্যে বলে দিয়েছে সাধারণ ব্যতিক্রম সমূহ সাপেক্ষে। এই কারণে কিন্তু এখানে আমি 82 ধারাকে আলাদাভাবে তারা লেখেনি, এটার একটা টেকনিক্যাল একটা ল্যাঙ্গুয়েজ 6 ধারায় বলে দিয়েছে। ধারা 14, রাষ্ট্রীয় কর্মচারী, যারা রাষ্ট্রের কর্মচারী, সার্ভেন্ট অফ দ্য স্টেট। দেখেন, সরকারের কর্তৃত্ব বলে কিংবা অধীনে বাংলাদেশে বহাল, নিযুক্ত বা নিয়োজিত প্রত্যেক কর্মকর্তা বা কর্মচারী হচ্ছে রাষ্ট্রীয় কর্মচারী। বাংলাদেশের রিসেন্টলি যে অভ্যুত্থান হলো বা বিপ্লব হলো, 5 তারিখ থেকে 3 দিন পরবর্তী 5, 6, 7, 8, মানে তত্ত্বাবধায়ক সরকার, মানে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো যখন, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যখন প্রধান হলেন এই সরকারের, যেটা বর্তমানে বহাল আছে আমাদের বাংলাদেশে, এই সরকার গঠনের পূর্বে 3 দিন একটা গ্যাপ ছিল। এই 3 দিনে কোনো সরকার ছিল না। এই 3 দিনে সরকার না থাকলে যারা কর্মচারী ছিল, রাষ্ট্রীয় কর্মচারী যারা ছিল, তারা তো ছিল। তার মানে সরকারি কর্মচারী তারা কিন্তু সরকারে মানে রাষ্ট্রীয় কর্মচারী তারা কিন্তু সরকারের কর্তৃত্ব বলে কিন্তু থাকে। তারপরেও তাদেরকে রাষ্ট্রীয় কর্মচারী কেন বলা হচ্ছে? কারণ তারা রাষ্ট্রের জন্য ডেডিকেটেড। আচ্ছা, আরেকটু আমি সূক্ষ্ম একটু পার্থক্য বলি। কোন এমপি যখন পার্লামেন্টে ভোট হয়, তিনি যদি ভোট করে জয়যুক্ত হন তাহলে মেম্বার অফ পার্লামেন্ট হন, মানে এমপি। তাহলে এমপি কিন্তু একজন সরকারি কর্মচারী, কিন্তু তিনি কিন্তু রাষ্ট্রীয় কর্মচারী না। কারণ 5 বছর পরে তার যে ক্ষমতা অটোমেটিক চলে যাবে, তারপরে সে কি হয়ে যাবে? সাধারণ হয়ে যাবে। তো এটা আবার সরকার রাষ্ট্র পরিচালনার জন্য যাদেরকে নিয়োগ দিচ্ছে তারা কিন্তু আবার রাষ্ট্রীয় কর্মচারী। আর সরকার দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য যাদেরকে নিয়োগ দিচ্ছে তারা কিন্তু আবার সরকারি কর্মচারী। একটু কনফিউশন আছে। সরকারি কর্মচারী যখন পড়তে যাব সেখানে আমি আবার উদাহরণ দিয়ে দিচ্ছি। তবে এই ইংলিশ সেন্টেন্সটা পড়ে রাখবেন, ইংলিশ সেন্টেন্সটা হুবহু তুলে দিয়েও প্রশ্ন আসতে পারে। দ্য ওয়ার্ড সার্ভেন্ট অফ দ্য স্টেট ডিনোট অল অফিসার্স অফ অর সার্ভেন্টস কন্টিনিউড, মানে যারা চলমান আছে, অ্যাপয়েন্টেড মানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, অর এমপ্লয়েড ইন বাংলাদেশ বাই অর আন্ডার দ্য অথরিটি অফ দ্য গভর্নমেন্ট, সরকারের আন্ডারেই, সরকারের অথরিটিতেই, কিন্তু তারা রাষ্ট্রীয়। 19 ধারায় বলছে জাজ এর সংজ্ঞা। প্রশ্ন আসতে পারে কত ধারায় জাজের সংজ্ঞা দেওয়া হয়েছে বা জজের সংজ্ঞা দেওয়া হয়েছে? ধারা 19। বা কারা জাজ? তাহলে দেওয়ানি বা ফৌজদারি কার্যক্রমের চূড়ান্ত রায় প্রদানে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, যিনি রায় দিতে পারেন, তিনি হচ্ছে জাজ। তারপরে কালেক্টর, কালেক্টরও একজন জাজ। সাধারণত বাংলাদেশে কালেক্টর বলতে কালেক্টরের ভূমিকা পালন করে যারা হচ্ছে এডিসি। এডিসি মানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার। ডিসি আছে হচ্ছে ডিস্ট্রিক্ট কমিশনার, জেলা প্রশাসক। তো অতিরিক্ত জেলা প্রশাসক যারা, তারা কালেক্টরের ভূমিকা পালন করে। তো যেমন এসি ল্যান্ড, এসি ল্যান্ড বলতে যারা ভূমি সংক্রান্ত, মানে সহকারী কমিশনার ভূমি, এসি ল্যান্ড প্রতিটা উপজেলা পর্যায়ে থাকে এসি ল্যান্ড। তো এসি ল্যান্ডের ওপরে ডিরেক্ট এসি ল্যান্ডের বস হচ্ছে এডিসি রেভিনিউ। এডিসি রেভিনিউ এসি ল্যান্ডের ডিরেক্ট বস। মানে এডিসি রেভিনিউ বলতে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব। এসিল্যান্ডের কোনো আদেশের বিরুদ্ধে আপিল বা রিভিশন করতে হয় এডিসি রেভিনিউ কোর্টে।
তো এডিসি রেভিনিউ সমপর্যায়ের যিনি, তিনি কালেক্টর হতে পারেন। আশা করি কালেক্টরটা বুঝতে পেরেছেন। কালেক্টরটা এইভাবে ফাংশনিং অবস্থায় আছে। ডিরেক্ট কালেক্টর বলে আলাদা কি দেওয়া হয় না, এখন নিয়োগ দেওয়া হয় না। ওই বিশেষ ক্যাডার, প্রশাসন যারা ক্যাডার হয় তারা এই যে সহকারী বা অতিরিক্ত কমিশনার হিসাবে নিয়োগপ্রাপ্ত হন। প্রথমে সহকারী কমিশনার হয়, হ্যাঁ, যেটাকে এসি বলা হয়। এসি, এসি বলতে সহকারী কমিশনার। কিছুদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছে, একজন এসি একজন আর্মির কর্মকর্তার কলার ধরেছেন। এটা নিয়ে তো বড় কাণ্ড, পরে আবার এসি ক্ষমা প্রার্থী হচ্ছেন। তো এসি বলতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, আর এডি বলতে আপনার, এডিসি বলতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার। তার মানে একটু বড় পদে। প্রথমে সহকারী হিসাবে নিয়োগ পাই, তারপরে অতিরিক্ত, তারপরে ডিসি হয়ে যায়। সাধারণত মানে বিসিএস ক্যাডার যারা প্রশাসন, তারা প্রথমে নিয়োগপ্রাপ্ত হয় সহকারী কমিশনার হিসাবে, তারপরে তারা অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে, তারপরে জেলা প্রশাসক হতে পারে। মিনিমাম 6 বছর চাকরি করার পরে ডিসি হতে পারে। বিসিএস ক্যাডার পাশ করার পরে মিনিমাম 6 বছর, তার আগে সম্ভব না। ম্যাজিস্ট্রেট, যেটা বিচারিক ম্যাজিস্ট্রেট, তাদেরকে বোঝানো হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কিন্তু বলা হচ্ছে না। যে ম্যাজিস্ট্রেটের শুধু প্রেরণ করার ক্ষমতা আছে তিনি ম্যাজিস্ট্রেট, মানে মামলা আমলে নিয়ে শুধু প্রেরণ করে দিবেন, বিচার করতে পারেন না, তিনি ম্যাজিস্ট্রেট হবেন না। তাহলে 1, 2, 3 ইনারা ম্যাজিস্ট্রেট, 4 নম্বর যেটা বলা আছে তিনি ম্যাজিস্ট্রেট নন। মানে এখানে সরি, 4 নম্বর যেটা তিনি 1, 2, 3 জাজ, কিন্তু 4 নম্বর জাজ নয়, মানে জাজের সংজ্ঞা আছে, আবার জাজ কে হবেন না সেটাও বলে দেওয়া আছে। 21 নম্বরে, 20 নম্বরটা পড়ে নেবেন। বিচারালয় বা কোর্ট অফ জাস্টিস, একটু পড়েই দিই। বিচারালয় বা আদালত, কোর্ট অফ জাস্টিস, বিচারকের কার্য সম্পাদন, চলমান এজলাস। মনে করেন একটা আদালত, আমি বসে আছি, যেখানে একটা চেয়ারে বসে আছি, এইটা আমার সামনের ডেস্ক, কম্পিউটার স্ক্রিন আছে, আমার স্মার্টফোন আছে, বুক সেলফ আছে, এই সব কিছু মিলে এটা আমার কি ওয়ার্ক স্টেশন। এখানে আমি কোর্টেরও কাজ করি, যেমন কালকে একটা মামলা ফাইলিং করব, সেটা আপনাদের ক্লাস পরে আমি সেটা ড্রাফটিং করে ফেলবো। তারপরে আরো কিছু জিনিসপত্র আমার আছে এখানে। এই পাশে প্রিন্টার আছে। তো এটা কেন বলছি, এইটা আমার স্টুডিও হিসেবে কাজ করছি ক্লাস নেওয়ার, আবার ভিডিও শুটের কাজও এখানে করি, আবার এখানে আমার কোর্টের কাজও করি, আবার আমার চেম্বার আছে নিচে। এই এই রুমে কিন্তু সাধারণ পাবলিকদেরকে আমি নিয়ে আসি না, আমার মক্কেলদের নিয়ে আসি না। আমার এটা দোতলায়, নিচতলায় একটা অফিস আছে, সেখানে মক্কেলদের সাথে কথাবার্তা হয়। তাছাড়া আবার ড্রয়িং রুমে বসার ব্যবস্থা আছে। তো এইগুলো আমি কেন বলছি, একটা আদালতে এজলাস থাকে, মানে কোর্ট রুম। কোর্ট রুমে যখন বিচারক আছেন, বিচার চলছে, তখন সেটাকে চলমান এজলাস বা বিচারালয় বলা হবে। যখন বিচারক নেমে গেছেন, তখন শুধুমাত্র একটা কাঠামো থাকবে, মানে একটা ভবন, জাস্ট সেটা রুম, কিন্তু সেটাকে এজলাস বলা যাবে না। এজলাস তখনই বলা যাবে যখন সেখানে বিচারক উপস্থিত আছেন, বিচার কার্য চলছে, তখনই এজলাস। বিচার কার্য চলছে না, বিচারক নেমে গেছেন, তখন কিন্তু সেটা এজলাস নয়। তাহলে এজলাস হ্যাঁ, আলোচনা করছিলাম ধারা 21, সরকারি কর্মচারী। একটু আগে আমরা দেখেছি রাষ্ট্রীয় কর্মচারী, এখানে সরকারি কর্মচারী, পাবলিক সার্ভেন্ট। সরকারি কর্মচারীর ইংরেজি হচ্ছে পাবলিক সার্ভেন্ট, গভর্নমেন্ট সার্ভেন্ট না। সরকারি বেতনভুক্ত যে কোনো ব্যক্তি, যেমন এখানে যাদের লিস্টে দেওয়া আছে এগুলো পড়ে নেবেন, তারাই হচ্ছে সরকারি কর্মচারী। তাহলে প্রশ্ন আসতে পারে নিম্নের কারা সরকারি কর্মচারী বলে অপশন দিয়ে দেওয়া যেতে পারে। তো এই যে লিস্টে দেওয়া আছে সেটা একটু পড়ে দিবেন। সরকারি কর্মচারী, রাষ্ট্র কর্মচারী একটু বুঝে পড়ার পরে যদি কোনো কনফিউশন থাকে মেসেজ করবেন, আমি নেক্সট ক্লাসে আবার বুঝিয়ে দেব। অসাধুভাবে মানে ডিসঅনেস্টলি, কোনো অবৈধ লাভ বা অপর ব্যক্তির অবৈধ ক্ষতি সাধনটাই হচ্ছে ডিসঅনেস্ট। ডিসঅনেস্টলি কোনো কাজ করা। এখানে 29 ধারায় দলিল বা ডকুমেন্টের সংজ্ঞা দেওয়া হয়েছে। আমরা সাক্ষ্য আইনে ডকুমেন্টের সংজ্ঞা সংজ্ঞা পাই।
তো এখানে দিয়ে দেওয়া আছে কোনগুলো ডকুমেন্ট কোনগুলো ডকুমেন্ট নয়। আরো কিছু বিষয় আছে, সেগুলো দেখে নেবেন। গুরুত্বপূর্ণ না, তাই আমি একসেপ্ট করছি। 34 ধারা খুবই গুরুত্বপূর্ণ। আর অন্য যেগুলো আমি ছেড়ে দিলাম সেগুলো আপনারা পড়বেন। সেগুলো গুরুত্বপূর্ণ না এটা না, সেগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু আপনারা একবার পড়লে বুঝতে পারবেন। বোঝানোর মতো কিছু নাই, সেগুলো যেগুলো বোঝানোর মতো সেগুলো শুধু পড়াই, কারণ ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে। অভিন্ন অভিপ্রায় বা সাধারণ অভিপ্রায় বা ইচ্ছা, যেটাকে বলা হয় কমন ইন্টেনশন, acts done by general acts done by several persons in furtherance of common intention, মানে একই ইচ্ছা বা অভিন্ন অভিপ্রায় এর উদ্দেশ্যে পূরণকল্পে, বা একই ইচ্ছা নিয়ে সবাই মিলে বা একাধিক মিনিমাম দুইজন ব্যক্তি থাকতে হবে। দুই তিন বা তার বেশি ব্যক্তি একই ইচ্ছা নিয়ে একই কাজ করার জন্য যদি কোনো অপরাধে লিপ্ত হয়, তাহলে যারা যারা উপস্থিত আছে মানে অ্যাক্টিভ পার্ট প্লে করছে, অংশগ্রহণ করছে অপরাধে, কেউ একটু বেশি কাজ করলো কেউ একটু কম কাজ করলো, মানে অপরাধমূলক কাজ। তো বেশি কাজ যে করবে তার যা সাজা হবে, কম কাজ করলেও তারও একই সাজাই হবে। সেটা হচ্ছে 34 ধারার বক্তব্য। যেমন আপনি চুরি করতে আহ, কে- দুইজন মিলে যদি চুরি করতে যায়, তো একজন একটু বেশি কাজ যদিও করে, তবেও হয়তোবা চুরির মালামাল সমান করে ভাগ করে নেয়। তো মালামাল যেহেতু সমান ভাগ নিবা, অতএব সাজাও সমান হবে। যদিও একজন বেশি অপরাধ করেছে বলে তাকে বেশি সাজা দিতে হবে তা নাই। চুরি করতে যে বাইরে একজন পাহারায় আছে, পাহারা পাহারায় থাকা মানে সে কোনো না কোনো কাজই তো করছে। বিপদে পড়লে ভিতরে যে আছে তাকে কোনো সিগন্যাল দিবে যে লোক আসছে, তাড়াতাড়ি বের হয়ে আসো। বা সে বিপদে পড়লে হয়তো বা সেও প্রবেশ করবে, যে সেখানে তাকে উদ্ধারের চেষ্টা করবে। তো বাইরে পাহারায় থাকার অর্থ মানে সে দাঁড়িয়ে আছে ঠিকই, কাজই কিন্তু করছে। এটা এটাও কিন্তু অ্যাক্টিভ পার্ট প্লে। 34 ধারার মূল শর্তই হচ্ছে অ্যাক্টিভ পার্ট প্লে থাকতে হবে, অর্থাৎ সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ আবশ্যক। আসছি, অভিন্ন অভিপ্রায় বা সাধারণ অভিপ্রায় পূরণকল্পে ন্যূনতম দুই বা ততোধিক ব্যক্তি কর্তৃক কৃত অপরাধ। মিনিমাম দুইজন থাকতে হবে, না হলে তার কমন থাকবে না। আমরা হাই স্কুলে বীজগণিত বা অ্যালজেব্রা অঙ্ক পড়েছি। তো মনে করেন যে একটা একটা অঙ্কের মধ্যে এক্স কমন নিব, তো এক্স কমন নিতে হলে মিনিমাম দুইজনের মধ্যে তো এক্স থাকতে হবে, তাহলে তো কমন নেওয়া যাবে, তাই না? তো এই যে এক্স কমন নেব, দুইজনের মধ্যে যদি এক্স থাকে তাহলে কমন নেব। একটা যদি থাকে একজনের মধ্যে এক্স আছে আরেকজনের মধ্যে এক্স নাই, তার মানে কমনই তো নাই এক্স। তো কমন জিনিসটাই হচ্ছে মিনিমাম দুইজন ব্যক্তি হতে হবে এবং দুইজনের মধ্যে একই ইচ্ছা থাকতে হবে। একজন নিয়ে তার কমন ইন্টেনশন হয় না, তখন সেটা সোলো অপরাধ হয়। আমরা পড়ছি 34 থেকে 38, এটাকে বলা হচ্ছে যৌথ উপায় বা জয়েন্ট লাইবিলিটি, মানে একজনই অপরাধ করলে সবার দায় সমান। সেই অংশটুকু আমরা পড়ছি। 34 ধারাই হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আরো ধারাগুলো আছে যেগুলো ব্যবহার কম। পূর্ব পরিকল্পনা আবশ্যক, অবশ্যই প্রি প্ল্যান থাকবে। প্রি প্ল্যান না থাকলে দুইজনের ইচ্ছা যে সমান সেইটা তো বোঝা যাবে না। তাহলে এই যে পূর্ব পরিকল্পনা, যা দীর্ঘদিন পূর্বে হতে পারে, একদিন আগে হতে পারে, 10 দিন আগে হতে পারে, 1 বছর আগের পরিকল্পনা হতে পারে, 5 বছর আগের পরিকল্পনা হতে পারে, মানে পূর্বের পরিকল্পনা, অতীতের পরিকল্পনা, বা ঘটনাস্থলেও তাৎক্ষণিকভাবে সৃষ্টি হতে পারে। মনে করেন দুই বন্ধু বসে থেকে গল্প করছে, সামনে দিয়ে এক মহিলা যাচ্ছে, তার হাতে একটা দামি মোবাইল ফোন দেখা যাচ্ছে। তো তারা সেখানে এমনি আড্ডা দিচ্ছিল গল্প করার জন্য, তাদের উদ্দেশ্য ছিল না হয়তো বা কোনো ছিনতাই বা চুরি করার বা দস্যুতা করার। কিন্তু যখন দেখতে পেল পোটেনশিয়াল একটা কাস্টমার মানে ভিকটিম, যে খুব সহজেই মহিলার থেকে মোবাইল ফোনটা ছিনিয়ে নেওয়া যেতে পারে, তাহলে কি করা যাবে? তাদের মনের মধ্যে তখন দুইজন পরস্পরের দিকে তাকালো, হয়তো বা কোনো কথাই বললো না, কারণ তারা হয়তো বা এই ধরনের কাজ করে অভ্যস্ত। এখন একজন আরেকজনের দিকে তাকিয়ে চোখে চোখে ইশারা করলো, মানে চলো কাজটা করে ফেলি। তার মানে ওই সময় ইশারার মধ্যে দুইজনের মনের মধ্যে এই ইচ্ছা জাগ্রত হলো যে এখন আমরা ওই মহিলাকে লুট করব। এটাই কমন ইন্টেনশন। তাহলে ঘটনাস্থলে বসে থেকে বা দাঁড়িয়ে থেকে তাৎক্ষণিকভাবে সৃষ্টি হতে পারে, বা আগেও সৃষ্টি হতে পারে। পরিকল্পনাটা মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, বা মৌখিক লিখিত ছাড়াও জাস্ট মানসিক হতেও পারে।
এই যে পরস্পরের দিকে তাকালো এবং বুঝে গেল যে হ্যাঁ এখন মহিলাকে ধরতে হবে, চলে গেল। এটাও কিন্তু একটা পূর্ব পরিকল্পনা, এবং এক্ষেত্রে দুইজনের জন্য 34 ধারা প্রযোজ্য হবে। অপরাধের সকলের সক্রিয় অংশগ্রহণ, যদি 2 জন 4 জন 5 জন মিলে পরিকল্পনা করে কিন্তু সক্রিয় অংশগ্রহণ না করে, প্রত্যেককে কাজ কোনো না কোনো কাজ করতে হবে। এখন একজন কাজ করলো না, সে দূরে থাকলো, তাহলে সে কি করলো? অ্যাবেটমেন্ট করলো। 107 ধারা যখন পড়বো বুঝতে পারবেন। মানে সে যদি শুধু পরিকল্পনায় অংশগ্রহণ করে কিন্তু কাজে অংশগ্রহণ না করে, তার মানে অ্যাকশনে না যায়, সেক্ষেত্রে সে অ্যাবেটমেন্টের জন্য দোষী হবে। তার 34 ধারা তার জন্য বর্তাবে না। এটাকে বলে সক্রিয় অংশগ্রহণ বা অ্যাক্টিভ পার্ট প্লে আবশ্যক, না হলে 34 ধারা আসবে না। কারো ওপরে 34 ধারা নিয়ে আসতে হলে তার যে অ্যাক্টিভ পার্ট প্লে ছিল সেটা দেখাতে হবে। সেটা প্রমাণ না করলে কিন্তু আবার 34 ধারা অ্যাপ্লিকেবল হবে না। সকলের দায় বা যৌথ দায় অর্থাৎ জয়েন্ট লাইবিলিটি থাকবে, যেটা সমান হবে। অর্থাৎ সকলকে সমান অপরাধে দোষী করে একই সাজা দেওয়া যেতে পারে। এটাই হচ্ছে 34 ধারার বক্তব্য। একটা অপরাধ করেছে, ওই যে মোবাইল ফোন মহিলা নিতে যে একজন মোবাইল ফোনটা নিয়ে দৌড় দিল, তার পিছে পিছে আরেকজন দৌড় দিল। এখন দুই বন্ধুর মধ্যে দুইজন অপরাধী, ঠিক আছে। তো মোবাইল ফোনটা ছিনিয়ে নিল এ, বি তো কিছু করলো না। এ বি দুইজনের মধ্যে এ ছিনিয়ে নিছে, বি শুধু তার সাথে ছিল এবং সাথে সাথে দৌড় দিয়েছে, মহিলার গায়ে হাতও দেয়নি, মহিলার দিকে তাকেও নি মেবি, কিন্তু সাথে যে ছিল, তার মানে যে দৌড় দিয়েছে সাথে, প্রয়োজনে তো কাজে লাগতো বি। মানে দুইজন মিলে অপরাধ করলে সাকসেস রেটটা বেড়ে যায়, একা করতে গেলে ধরা খেলে তো খবর আছে। আর দুইজন হলে হয়তোবা ছড়িয়ে নিবে, বা 2 জন 3 জন 4 জন 5 জন থাকলে সেটা দলটা ভারী হয়, মানে অপরাধ করাটা সহজ হয়ে যায়। কারণ দলবদ্ধভাবে অপরাধ করা মানে একটা ভয়াবহ অপরাধ, দস্যুতাও হয়ে যেতে পারে। তো এই কারণেই এটাকে যৌথ দায় বলা হচ্ছে। একসাথে থাকা মানেই এই দায় হতে পারে অপরাধের সময়। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ পার্ট প্লে বা অপরাধ যেখানে সংঘটিত হচ্ছে সেখানে আশেপাশেই তাকে থাকতে হবে। 35 অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায়, ক্রিমিনাল নলেজ অর ইন্টেনশন। 35 ধারাতেও বলছে, মনে করেন যে 34 ধারার 35 ধারার মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। বাংলাটা পড়লে বুঝতে পারবেন, পুরো ইংলিশটা আপনারা পড়ে নেবেন, আমি ইংলিশটা আর পড়ে দিলাম না। অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় সহকারে 2 বা ততোধিক ব্যক্তি কর্তৃক কৃত অপরাধ, যদি অপরাধ হয় এরকম, সেক্ষেত্রেও সকলের দায় সমান বা যৌথ দায় হবে। মানে 34 ধারার মতো প্রত্যেককেই কি দেওয়া যাবে? সাজা দেওয়া যাবে। এখানে দেখেন কমন ইন্টেনশন আর কমন নলেজের মধ্যে বা ক্রিমিনাল নলেজের মধ্যে একটু পার্থক্য কি আছে। এখানে 2 জন পরিকল্পনা করে আসছে বা পরিকল্পনা করে অপরাধে ঝাঁপিয়ে পড়লো, কিন্তু 35 ধারার ক্ষেত্রে হয়তো বা 1-2 জন কি করে, এই যে পরিকল্পনা করেছে আর এর মধ্যে আবার একজন চলে আসছে। মনে করেন এ বি পরিকল্পনা করেছে যে চুরি করব, আর সি ওই পরিকল্পনা সম্পর্কে মেবি জানে না প্রথমে, অপরাধ করতে যে ওই সময় সে জানে, এবং এই যে দলের সাথে যাচ্ছে সি জানে, মানে তৃতীয় বন্ধু মানে প্রথম এবং দ্বিতীয় বন্ধু, তারা তো মনে করেন হ্যাবিচুয়াল অফেন্ডার, মানে অপরাধ করেই থাকে, চুরি ডাকাতি এগুলোর সাথে জড়িত তারা। কিন্তু অপর একজন বন্ধু, সে এর সাথে সাধারণত জড়িত না কিন্তু জানে যে এরা খারাপ। তাহলে এই 2 জনের সাথে তৃতীয় বন্ধু যদি যায়, তাহলে সে তো জানে যে এর একটা কোনো অপরাধ করতে যাচ্ছে, তার মানে তার মধ্যে একটা ক্রিমিনাল নলেজ আছে, একটা অপরাধ হতে চলেছে এটা সম্পর্কে সে আগে থেকে জানে, তারপরেও তাদের সাথে গিয়েছে। এটাই হচ্ছে 34 ধারা এবং 35 ধারা পার্থক্য। 35 ধারা মানে অপরাধটা করব বলে যায়নি, কিন্তু জানে যে অপরাধটা হবে। স্যার আমার অপরাধ করার তো ইচ্ছা ছিল না, বন্ধুরা অপরাধ করবে আমি জেনেছিলাম, কিন্তু তারপরেও আমি সাথে গেছি স্যার, আমার অপরাধ করার ইচ্ছা ছিল না। এটাই হচ্ছে 35 ধারা। খুবই সূক্ষ্ম পার্থক্য। 35 ধারার ব্যবহার, 35 ধারাতে মামলা হয়েছে আমি এ যাবৎ পর্যন্ত একটাও দেখিনি, সিআর মামলাও দেখিনি, জিআর মামলাও দেখিনি। মানে 35 ধারা না দিয়ে 34 ধারায় দিয়ে দেয়, কিন্তু 35 ধারারও ব্যবহার হওয়া উচিত। 35 ধারা বোঝে কম মানুষ, এই কারণে ব্যবহার কম করে, জিআর মামলাতে আমরা দেখি না। আচ্ছা, তবে 35 ধারায় যদি মামলা ফাইলিং করা হয়, 35 ধারা প্রমাণ করা কিন্তু টাফ। এই কারণে হয়তোবা লার্নেড অ্যাডভোকেটরা কি করেন, 35 ধারাকে অ্যাভয়েড করে 34 ধারাতেই মেবি মামলা ফাইলিং করে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটাকে সিরিয়াসলি নেবেন না। 34
36 আংশিক কার্য ও আংশিক কার্যবিরতির ফলাফল, মানে একটু কাজ করলাম আর একটু আবার করলাম না। পার্টলি বাই অ্যান অ্যাক্ট অ্যান্ড পার্টলি বাই অ্যান ওমিশন। দেখেন উদাহরণ দেখলে বুঝতে পারবেন। একাই খাদ্য না দিয়ে মানে আংশিক কার্যবিরতি, ও পিটিএ মানে আংশিক কার্য, হত্যা করলে খুন হবে। দেখেন, মনে করেন যে একজন হাজতে আছে এবং আরেকজন হাজতে ডিউটি দিচ্ছে, পুলিশ ভিতরে ডিউটি দেয়, বিশেষ করে কনস্টেবল। তো কনস্টেবলের কাছে কি আছে, সে একজন ব্যক্তিকে হত্যা করতে চাচ্ছে, কিন্তু হত্যা করতে গেলে সে তো হত্যার দায়ে দোষী হয়ে যাবে। তো সে একটু কি করলো, কৌশলী হলো। কি কৌশলী? যে আমি তাকে মানে এই 2 দিন খেতেই দিব না, শুধু পানি দেবো একটু একটু করে, কিছু খাদ্য দেবো না। তাহলে কি হবে, সে শারীরিকভাবে দুর্বল হয়ে যাবে। তখন আমি তাকে হালকা করে মার দেবো একটু, তাহলে সে মারা যাবে, যেন আঘাতের চিহ্নটা হালকা হয়। এখন দুর্বল হয়ে গেলে শারীরিকভাবে, তখন হালকা আঘাতে মারা যাবে। তখন এইটা যে মৃত্যুর উদ্দেশ্যে মেরে ফেলা হয়েছে, এটা আসবে না, হয়তোবা পোস্টমর্টম রিপোর্টে আসবে কি যে সে শারীরিক দুর্বলতার কারণে মারা গেছে, আঘাতটা গুরুতর ছিল না। তো এটা হচ্ছে প্ল্যান। তো যেটাই করুক না কেন, তার মূল উদ্দেশ্য কি, তার মূল ইন্টেনশনটা কি, একজন ব্যক্তিকে মেরে ফেলা। তাই এখানে আংশিক কার্য এবং আংশিক কার্যবিরতি হলেও সেটা কি হবে, অপরাধ হবে। এবং দুইটা যৌথভাবে যে আউটপুট আসবে যে খুন, এটা খুনের অপরাধী হবে। অর্থাৎ এখানে এই 36 ধারা বিবেচনায় নিয়ে 302 ধারারই অপরাধ হয়েছে, মানে সাজা 302 ধারাতেই হবে এখানে। যদিও সে বলতে পারে যে আমি তো মানে সাধারণ আঘাত করেছি, সে মারা গেছে, দুর্বল ছিল, এই অজুহাত তখন আর কাজে লাগবে না। কারণ এই যে দুইটা কাজ, এই দুইটা কাজের কম্বিনেশনে অপরাধটা হয়েছে। 37 ধারা কতিপয় কার্যের মধ্যে একটির মাধ্যমে কৃত অপরাধ। তার মানে এই যে উপরে একটু যে উদাহরণ দিলাম, একজন খাদ্য দিল এবং আরেকজন পিটালো, যদি এরকম হয়। আর 36 হলে একজন খাদ্য, যে খাদ্য দিল না সেই আবার পিটালো, মানে একই ব্যক্তি কর্তৃক দুই কাজটা হয়েছে, অ্যাক্ট এবং ওমিশন। আর 37 হচ্ছে একজন খাদ্য দেওয়া বন্ধ করবে এবং আরেকজন পিটাবে, এরকম। মানে এখানে কোঅপারেশন, সমবায়ে কাজ করা, মানে ওই যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, এটা হচ্ছে 37 ধারার জন্য প্রযোজ্য। মানে কয়েকজন মিলে বা 2জন মিলে অ্যাটলিস্ট কাজটি করবে। 2জন মিলে করবে বলেই তো এটা কি হবে, কমন ইন্টেনশন। তবে এখানে দেখেন 36 ধারায় কিন্তু এখানে 2জন না হয়ে একজনও কাজ করতে পারে, কিন্তু একজনের 2 রকমের কাজ 36 ধারায়। আর এখানে 37 ধারায় হচ্ছে 2 রকমের কাজ কিন্তু একাধিক ব্যক্তি মিলে। এখানে সকলের দায় বা যৌথ দায় এখানে হবে, সমান হবে, আবার সামান্য ভিন্ন হতে পারে, যেন কার্যটি কোনো ব্যক্তি একাকী করেছে। আচ্ছা, উদাহরণ, 2জন মিলে অল্প অল্প বিষ প্রয়োগ করে কোনো ব্যক্তিকে খুন। মনে করেন যে পালাক্রম, একজন সকালে দিচ্ছে একজন বিকেলে দিচ্ছে, আজ একজন শনিবারে দিল একজন রবিবারে দিল, আরেকজন আবার সোমবারে দিল, যে শনিবারে দিয়েছিল সে সোমবারে দিল, আবার সে বুধবারে দিল, মাঝখানে রবিবারে এবং মঙ্গলবারে আরেকজন দিল, মানে পালাক্রমে বাই বাই টার্ন বিষ প্রয়োগ করছে। 2জন মিলে পালাক্রমে কোনো ব্যক্তিকে খাদ্য না দিয়ে খুন। মনে করেন যে একজন 2 দিন খাদ্য দিল না, তার ডিউটি ছিল, আর তারপরে সে ডিউটি থেকে চলে গেল, আরেকজন আসলো ডিউটিতে, সে আবার 2 দিন খাদ্য দিল না। এইভাবেও মানে খাদ্য না দিয়ে অনাহারে মেরে ফেলা কয়েকজন মিলে। এখানে আমি দেখেন সংক্ষিপ্তভাবে খুব ছোট্ট করে কয়েকটি শব্দ দিয়ে কিন্তু এই যে পুরো ইংলিশ উদাহরণের কিন্তু এখানে অনুবাদ করেছে। তো এতটুকু যদি আপনার মাথায় থাকে, পুরো ইংলিশটা বুঝতে পারবেন। পুরো ইংলিশটা পড়বেন আপনারা নিজেরা, পড়ার পরে বাংলাটা পড়বেন, দেখবেন খুব চমৎকার ভাবে বুঝতে পারছেন। বেয়ার একটা কিন্তু পুরোটার বাংলা আবার দিয়ে দেওয়া আছে। কোনোটাতে যদি আপনি ছোট্ট এই দুইটা এই এই কয়েকটা শব্দ পড়ে যদি বুঝতে না পারেন, বেয়ার একটা বাংলাটা দেখে নেবেন, তাহলে দেখবেন আপনার বুঝতে সুবিধা হচ্ছে। বরং আমার ছোট্ট করে দেওয়ার কারণে আপনার সুবিধা হবে, কারণ দ্রুত পড়ে ফেলতে পারছেন এবং মূল যে বক্তব্য সেটা আপনার মাথায় প্রবেশ করছে। কারণ পেনাল কোড অনেক বড় আইন, এ ছোট না করলে কিন্তু বিপদ। ইংলিশটা কেন তুলে দিয়েছি, ইংলিশটা তুলে দেওয়ার কারণ, ইংলিশটা একবার যদি পড়েন মাথায় চলে আসবে আপনার। আর ইংলিশ একটু অভ্যস্ত হতে হবে, কেননা ইংলিশেও প্রশ্ন আসে। তারপরে, জেড কে খাদ্য না দিয়ে খুনের প্রচেষ্টা করেছিল, পরবর্তীতে বি
জেডকে খাদ্য না দিয়ে খুন করে। যদিও এ আর বি এর মধ্যে কোনো কানেকশন, মানে এই যে বি হয়তোবা জানতো না এ যে খাদ্য দিচ্ছিল না, এটা হয়তোবা বি জানতো না, জেনেও করলে এ ধারার জন্য হবে 37 ধারা হবে, যদি না জেনেও করে তাও 37 ধারার জন্য হবে। সমবায়ে কাজ করেছে তাই। 38 ধারা হচ্ছে 34 ধারার ডিরেক্ট ব্যতিক্রম, উল্টোটা। একই কার্যের জন্য ভিন্ন ভিন্ন অপরাধে দোষী হতে হবে। 34 ধারায় বলছিল যে একসাথে থাকলে সবার সমান সাজা হবে, 38 ধারায় সে বলছে যে না, একই কাজ করেছে ঠিকই কিন্তু ভিন্ন ভিন্ন সাজা হতে হবে, হতে পারে। মানে 34 ধারা না হয়ে যখন 38 ধারা হবে, এক একজনের সাজা এক এক রকম হবে। উদাহরণটা পড়ি, তাহলে বুঝতে পারবেন। এ গুরুতর উস্কানি বশত জেড কে হত্যা করলো। 300 ধারায় উদাহরণ আমরা দেখি যে সাডেন প্রভোকেশন, এই দেখে গ্র্যাব প্রভোকেশন আছে, মানে উস্কানি দিয়েছে আর উত্তেজনার কারণে অপরজন ক্ষেপে গেছে, রাগান্বিত হয়ে গেছে। এটি দণ্ডনীয় নরহত্যা হবে, খুন হবে না। কারণ এটা যে 300 ধারার যে 5টা ব্যতিক্রম আছে, এই 5টা ব্যতিক্রমের প্রথম ব্যতিক্রমের মধ্যে পড়ে এটা। উস্কানির ফলে যদি খুন করে ফেলে সেটা মার্ডার না, কালপেবল হোমিসাইড। কিন্তু বি বিদ্বেষবশত ইচ্ছাকৃতভাবে জেডকে হত্যার উদ্দেশ্যে একে সহায়তা করলো। কিন্তু বি বিদ্বেষবশত ইচ্ছাকৃতভাবে জেডকে হত্যার উদ্দেশ্যে একে সহায়তা করলো। এক্ষেত্রে যদিও দুজনেই জেডকে হত্যায় অংশগ্রহণ করলো, তবুও তারা ভিন্ন দুইটি অপরাধের জন্য দায়ী হবে। এ দণ্ডনীয় নরহত্যা ও বি খুনের অপরাধে দোষী হবে। এখানে দেখেন, প্রথমে ঝামেলা শুরু হয়েছে এ এবং জেড এর মধ্যে। এ আর জেড এর মধ্যে ঝামেলা শুরু হয়েছে। এখন এ যদি জেড কে খুন করে ফেলে তাহলে সেটা কালপেবল হোমিসাইড, ঠিক আছে। কিন্তু এখানে এ আর জেড এর মধ্যে যদি বি প্রবেশ করে যদি এই এ কে আরো উৎসাহ প্রদান করে বা এর হাতে কোনো অস্ত্র দিয়ে দেয় যে জেড কে মেরে ফেলো, এবং এর ফলে যদি এ জেড কে মেরে ফেলে এবং বি যদি কোনোভাবে সহযোগিতা করে এ কে জেড কে হত্যা করতে, তাহলে এ কালপেবল হোমিসাইড তো হয়েছে এ এর জন্য, কিন্তু বি এর জন্য কিন্তু মার্ডারের অপরাধ হয়েছে, মানে মার্ডারের প্ররোচনার অপরাধ হয়েছে, তার মানে মার্ডার করেছে বি, এটা হবে। যদিও বি জেড এর গায়ে হাতই দেয়নি, শুধুমাত্র বি যদি এর হাতে কোনো অস্ত্র ধরিয়ে দেয় এবং সেই অস্ত্র দিয়ে এ জেড কে খুন করে, তাহলে এ কালপেবল হোমিসাইডের দোষে দোষী হবে এবং বি হচ্ছে মার্ডারের প্ররোচনার জন্য বা মার্ডারের জন্য শাস্তি পাবে। তার মানে বি বেশি শাস্তি পাবে এর চেয়ে। তাহলে এখানে দেখেন ঘটনাটা আলটিমেট আউটপুটটা কি? একজন ব্যক্তি মারা গেল, কে মারা গেল? জেড মারা গেল, জেডের প্রাণ চলে গেল। তার মানে এখানে খুন হয়েছে, কিন্তু এ খুনের জন্য দোষী হচ্ছে না, এ কালপেবল হোমিসাইড, এবং বি খুনের দোষে দোষী হচ্ছে। দুইজনের দুই ধরনের অপরাধ হয়েছে। তাই এটা বলা হচ্ছে 38 ধারাটি মূলত 34 ধারার ব্যতিক্রম হিসেবে বিবেচিত। এখন একটা ঘটনা কিভাবে ঘটেছে সূক্ষ্মভাবে সেটা তদন্ত না করলে কিন্তু আসলে জানা যায় না যে এই অপরাধটা কি হবে। তো বিশেষ করে চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা, ডাকাতি, তারপরে সম্পত্তি আত্মসাৎ, তারপরে বিশ্বাসভঙ্গ, এই ধরনের যে অপরাধগুলো আছে এগুলো কিন্তু খুব সূক্ষ্ম। একই ঘটনা, একজনের মোবাইল ফোন নিয়ে গেছে, সেটা চুরি হয়েছে না বলপূর্বক আদায় হয়েছে, না দস্যুতা হয়েছে, না ডাকাতি হয়েছে, না আত্মসাৎ হয়েছে, এগুলো কিন্তু ঘটনা সূক্ষ্মভাবে পড়লে গা বুঝতে পারবো আমরা। মামলা বাস্তব হলে তদন্তের এটা বিষয়বস্তু, তদন্তে বোঝা যাবে। অথবা যদি সিআর মামলা হয়, তদন্ত না হয়, সরাসরি আমলে নেওয়া হয়, তাহলে সেইটা সাক্ষ্য প্রমাণে জবানবন্দি জেরার মাধ্যমে সেটা বের হয়ে আসবে আসলে ঘটনাটা কি ঘটেছে। আচ্ছা, 39, ইচ্ছাকৃতভাবে বা স্বেচ্ছায় বা জেনে বুঝে কোনো অপরাধমূলক কার্য করা, মানে ভলুন্টারির এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে। কোনো কাজ ইচ্ছাকৃতভাবে করলেই সেটা কাজ অপরাধ হবে, তাছাড়া হবে না, সেটাই বোঝানো হচ্ছে। ধারা 40-এ অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে, অপরাধ কাকে বলে। আইন দ্বারা নিষিদ্ধ ও শাস্তিযোগ্য কার্য বা কার্যবিরতি হচ্ছে অপরাধ। 41, বিশেষ আইন মানে স্পেশাল ল। এই স্পেশাল ল ইজ এ ল অ্যাপ্লিকেবল টু এ পার্টিকুলার পারপস, একটি নির্দিষ্ট বিষয়ের জন্য প্রযোজ্য আইন। যৌতুকটাকে
কি করতে হবে? বন্ধ করতে হবে। তাই যৌতুক নিরোধ আইন তৈরি করা হয়েছে। তার মানে যৌতুক নিরোধ আইন তৈরি করার উদ্দেশ্য কি? কেউ যেন যৌতুক না চায়। তার মানে বিশেষ কাজের জন্য বিশেষ উদ্দেশ্যে এই পার্টিকুলার সাবজেক্টকে কেন্দ্র করে এই আইনটা তৈরি, তাই এটা একটি বিশেষ আইন। 42, স্থানীয় আইন বা লোকাল ল। লোকাল ল হচ্ছে বাংলাদেশের কোনো নির্দিষ্ট একটি এলাকার জন্য প্রযোজ্য। যেমন যারা উপজাতি আছে তাদেরকে কিন্তু পারমিশন দেওয়া হয় একটা নির্দিষ্ট পরিমাণে একটা নির্দিষ্ট দিনে সামান্যতম মাদক গ্রহণ করতে। যেমন চোলাই মদ, মানে দেশি মদ যেগুলো, যেটাকে অনেকের স্থানীয় ভাষায় তাড়ি বলা হয়, চুয়ানি বলা হয়, বা চোলাই মদ যেটাই বলি না কেন বাংলা। তো এগুলো তাদের অনুষ্ঠানে নির্দিষ্ট পরিমাণে সেবনের কি থাকে? পারমিশন থাকে। এটা কিন্তু একটা লোকাল ল এর একটা বিষয়বস্তু। আরো অনেক লোকাল ল আছে যেটা নির্দিষ্ট সীমানা বা টেরিটরির মধ্যেই সীমাবদ্ধ। 43, অবৈধ বা ইলিগ্যাল। অপরাধ বা আইন বলে নিষিদ্ধ বা যে ক্ষেত্রে দেওয়ানি পদক্ষেপ গ্রহণের কারণ থাকে সেটাই হচ্ছে ইলিগাল বা অবৈধ। আইনত সম্পাদনে বাধ্য, মানে লিগালি বাউন্ড টু ডু। এটা মানে কোনো ব্যক্তির জন্য যা পরিহার করাই অবৈধ, যেটা করতেই হবে, যেটা না করলেই সেটা অবৈধ হয়ে যাবে, সেটাই হচ্ছে লিগালি বাউন্ড টু ডু। তো 43 ধারায় দুইটা সংজ্ঞা আছে, একটা হচ্ছে ইলিগালের সংজ্ঞা আর আরেকটা হচ্ছে লিগালি বাউন্ড টু ডু। দুইটা সংজ্ঞাই 43 ধারায় আছে। 44 মানে ক্ষতি, ইনজুরি। অলরেডি ক্ষতিটা কি সেটা আমরা পড়েছি। অবৈধভাবে কোনো ব্যক্তির দেহ, মন, সুনাম কিংবা সম্পত্তির ক্ষতি হচ্ছে ইনজুরি বা ক্ষতি। ইনজুরি বলতে মানে শরীরে শুধু আঘাত করে ক্ষতি করা বা ক্ষত করা, সেটাই না। এই 4 প্রকারের ক্ষতি ইনজুরি। জীবন মানে শুধুমাত্র মানব জীবনকে বোঝাবে, আর মৃত্যু বলতে শুধুমাত্র মানুষের মৃত্যুকে বোঝাবে পেনাল কোড অনুসারে। 49, বছর মাস এগুলো গণনা গ্রেগরিয়ান বা জর্জিয়ান বা ব্রিটিশ ক্যালেন্ডার অনুযায়ী হবে, যেটা তামাদি আইনের মধ্যেও আছে। লিমিটেশন অ্যাক্টে 52, সরল বিশ্বাস বা সৎবিশ্বাস, গুড ফেথ বা বোনাফাইট। এই আন্ডারলাইন করা জায়গাটুকু দেখবেন, ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। এটা হচ্ছে সরল বিশ্বাস, যথাযথ সতর্কতা ও মনোযোগ সহকারে সম্পাদিত কার্য। 52 আশ্রয়। এগুলো আমরা আবার রিটেন নোটে শর্ট নোট হিসাবে আমরা পড়েছি বা পড়ব। আশ্রয় বলতে হারভর, বসবাসের স্থান, কাউকে মানে বসবাস করার জন্য, শুয়ে থাকার জন্য, ঘুমানোর জন্য জায়গা দেওয়া, খাদ্য দেওয়া, দুঃখিত, পানীয় দেওয়া, অর্থ দেওয়া, পোশাক, অস্ত্র, বিস্ফোরক কোনো পদার্থ মানে যেখানে বারুদ আছে, পরিবহন ইত্যাদি প্রদান বা গ্রেপ্তার এড়াতে সহযোগিতা করা, পালাতে সহযোগিতা করা বা কোনো জায়গায় লুকিয়ে থাকতে সহযোগিতা করা। এখন কাউকে যদি আপনি লুকিয়ে থাকতে সহযোগিতা করেন, মানে আপনার বাড়িতে আশ্রয় দিলেন, তাহলে তাকে তো খেতেও দিতে হবে, তাকে পানিও দিতে হবে। সে যদি ছোটখাটো কাজ করতে চায় তাকে কিছু অর্থও দিতে হবে। তার যদি পোশাক নিয়ে পর্যাপ্ত না আসে তাকে পোশাকও দিতে হবে। এবং সে যদি কোনো অপরাধমূলক কার্যক্রম করতে আসে, সে যদি কোনো জঙ্গি কার্যক্রম করতে চায়, তাহলে তাকে অস্ত্র সরবরাহ কেউ যদি করে, সেগুলো আশ্রয়ের মধ্যেই পড়বে। অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যদি কোনো মোটরসাইকেলে করে লিফট দিলেন, সেটাও কি হবে? আশ্রয়ের মধ্যেই পড়বে। এই আশ্রয়ের ক্ষেত্রে শুধুমাত্র দুইজন ব্যক্তি ছাড় পাবে, স্ত্রী এবং স্বামী। স্বামী স্ত্রীকে যদি আশ্রয় দেয় তাহলে অপরাধ হবে না, এবং স্ত্রী স্বামীকে যদি আশ্রয় দেয় তাহলে অপরাধ হবে না। আশ্রয় কাকে দিতে হবে? এই আশ্রয় কখনো অপরাধ হবে? কোনো অপরাধীকে যদি আশ্রয় দেওয়া হয় তাহলে অপরাধ হবে। স্বামী স্ত্রী পরস্পরকে আশ্রয় প্রদান করলে তা অপরাধ হবে না, অর্থাৎ এই ধারাটি স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। আচ্ছা, এই আশ্রয় এমনি সাধারণ মানুষকে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু কোনো অপরাধীকে আশ্রয় দিলে সেটা অপরাধ হবে। এখানে শুধুমাত্র আশ্রয়ের সংজ্ঞা দেওয়া হয়েছে। আশ্রয় কাকে বলে? আশ্রয় দেওয়া অপরাধ না, এটাকে আশ্রয় বলা হচ্ছে, কিন্তু আশ্রয় কখন অপরাধ সেটা আমরা পরবর্তীতে দেখব। আজকে এতটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী সেকশন গুলো পড়বো। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করি। শুভরাত্রি।